এই যে 100টা পড়বো না কমপ্লিট করলো, তোমাদের ফিলিংসটা কিরকম? কিচ্ছু ফিলিং আইতেছে না, গীতা কইতাম আমি, কোনো ফিলিংই নেই। তুমি কই দেখতেছো নাদ্রে আবার 100টা এপিসোডের পরে? আসলে 100টা হয়ে গেল। তোর এটা বললি না যে কেন তন্ত্র এত ভালো লাগে, মেয়ে পটাবি নাকি? তুমি ট্রোল হয়েছো অনেকবার, প্রচুরবার। কিসের জন্য? হাসি আর হাসি। বেসিক্যালি কি হয়, আমি যখন এসিতে থাকি তোমার গলা ভেঙে যায়। হাত পা নিয়ে বসো, হাত পা। আমার একটি প্রশ্ন, তোমার এপিসোড গুলো সাধারণত 1 থেকে 1.5 ঘন্টা হয়, কখনো এপিসোড রেকর্ড চলাকালীন হাগা পেয়েছে? ভাই হাগা পেলে কি তুই আমাকে সহ্য করিয়ে দিয়ে যাবি? 100টা এপিসোড মাইলস্টোন, তোমাকে হেডস আপ। গেস্টে থেকে কি কি শিখেছো? পডকাস্টে গেলে কি এটা কি বেশি সুবিধা? অডিয়েন্সের থেকে কিছু পেয়েছো? 20K এর পরে যখন 200 ভিউজ আয়, কি বলবো? নমস্কার নাদ্দা কসমিক। আরে এইভাবে না, নমস্কার নাদ্দা কসমিক। এইভাবে না, নমস্কার নাদ্দা কসমিক সাউন্ডের একটা নতুন এপিসোড আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যার কাজ যারে মানে, ঠিক আছে। নমস্কার, নাদ্দা কসমিক সাউন্ডের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। এই মুহূর্তে আমি সিদ্ধার্থ রয়েছি আপনাদের সাথে, আর আজকে আমি এমন কিছু মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। আমাদের প্রত্যেকটা এপিসোড যখন তৈরি হয়, ক্যামেরার পেছনে যারা থাকে, যাদের সহযোগিতায় এই পুরো পর্বটা আপনারা দেখতে পান, আজকে তাদের সঙ্গে পরিচয় পর্বের পালা। তো একদম প্রথমেই রানরূপের সত্যজিৎ রয়েছে আমার সাথে। তোমাকে অনেক অনেক স্বাগত নাদের স্টুডিওতে আরো একবার। তারপরে রয়েছে বিজয়, তোমাকে অনেক অনেক স্বাগত আমার স্টুডিওতে। অ্যান্ড রানরূপের জয়ন্ত, জেডি, ইউ ক্যান কল মি জেডি। জেডি, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের Thank you. স্টুডিওতে। ওকে, সবচেয়ে প্রথমে আমি যেরকম ভাবে গেস্টদেরকে প্রশ্ন করি, ঠিক এরকম ভাবে একটা প্রশ্ন দিয়ে তোমাদের সাথে পর্বটা শুরু করতে চাইছি। এই যে 100টা পড়বো না কমপ্লিট করলো, তোমাদের ফিলিংসটা কিরকম? উই আর ভেরি হ্যাপি, আমরা অনেক খুশি। কি শর্ট কোশ্চেন আনসার? না 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 না, শর্ট আমরা কোশ্চেন না, short আমি বলবো। বলবো, ওরা তো বলতে দাও, ওদের থেকে। 100টা তোমার এপিসোড হয়েছে, ঠিক আছে, কিচ্ছু ফিলিং আইতেছে না, গীতা কইতাম আমি, কোনো ফিলিংই নেই। 100টা এপিসোড হয়েছে, 100 জন আইছে, 100 জন আইসিনি, অর্ধেক তো সায়ন দই করছে। সায়নদার এতগুলো এপিসোড কেন? সায়নদা তুমি খুব ভালো কথা কো, তো আমি বুঝতেছি তোমার দাদা অনেক ভালো পায়, কিন্তু তুমি আরো আলাদা আলাদা যে সময় ক্যামেরা বদ্ধ থাকে, তুমি জিডি জিডি করো, এইটি ক্যামেরা চালায় করো, জিডি আমরা দেখি। তো সায়নদা অল দ্য বেস্ট, আবার তোমার নেক্সট এপিসোডের ভিত্তিতে আমরা দেখতাম। সায়নদা খারাপ পাবে? তাই না, খারাপ হয় এটি তো সায়নদা, তোমার থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু। একটু দাঁড়া, আমি একটু কাশালি। দাঁড়ানোর কি আছে, কাশো। না 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 না, কথার মধ্যে এভাবে কাছে গেস্ট কথা বলছে, আমি ব্ল্যাক আমি এবার কাশি কিভাবে কাটবো? পডকাস্ট তো করো, পডকাস্টের লগে লগে তোমার যে অ্যাক্টিং, যেমন আমরা যে সময় তোমার মুভি আইছে, আরে আরেকটা কথা, 50টার পরে তুমি মুভি রিলিজ করছো, 100টার পরে তুমি আমডার লগে করতেছো, তো এর মানে তোমার সাকসেস রেশিওটা আস্তে আস্তে বাড়তেছে, মানে মুভির পরে আমডার লগে করতেছো, মানে চিন্তা হচ্ছে নি? আমার সবসময় এরকম থাকে যে আমি কখনো ওই একা ক্রেডিট নেওয়ার পক্ষপাতী আমি না, ঠিক আছে। তো আমার সবসময় মনে হয় যে একটা পডকাস্টে আমি কি করি, আমি তো বসে গেস্টদের সঙ্গে কথা বললাম, কিন্তু তারপরে এটাকে কেটে ছেটে, কারণ কি আমাদের এপিসোডের মধ্যে যা কিছু হয় সবটা তো দর্শকদেরকে মানে দেখতে পায় না, ওরা অনেক কিছু থাকে, সেগুলোকে তোরা ঠিকঠাক করে একটা প্রেজেন্টেবল ফর্মে সেটাকে সামনে নিয়ে আসিস। ক্রেডিট দিচ্ছে 100টা এপিসোডের পরে। এর আগে তো টাকাও দিছে ভাই, এটা কস না করে। থ্যাঙ্কস। এটা যেটা কইতাম আসলাম, যে যেমন পডকাস্টের মধ্যে পডকাস্ট তো করো, যেমন আমরা মুভি রিলিজের সময় আমরা অ্যাক্টিং করছিলাম, একটা ভিডিওর মধ্যে অ্যাক্টিং করছিলাম, তারপরে রিসেন্ট কয়েকটা স্টোরির মধ্যে আমরা সবাই মিলে একলা কাজ করছিলাম রূপের মধ্যে, যে স্টোরিটি আয়। তো অ্যাক্টিং এর স্কিলটা তোমার করতে গেছে, পডকাস্ট তো আছেই, এটার অ্যাক্টিং এর জার্নি এটা তোমার করতে শুরু হয়েছে। দেখ, অ্যাক্টিং এর জার্নিটা নিয়ে কিছু বুঝি না, কিন্তু আমার মনে হয় যে আমরা যখন ডেইলি লাইফে কাজ করছি, কখনো কখনো অনেক সময় আমাদের মিথ্যে কথা বলতে হয়। এবার মিথ্যে কথা বলাটা তুই কতটা স্কিলফুলি করবি, এটা তোর উপর ডিপেন্ড করছে, যাতে কেউ ধরতে না পারে। তো ওইখান থেকেই মনে হয় যে আমি যদি একটা মিথ্যে কথাকে খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারি, ওটাই তো একটা অ্যাক্টিং স্কিল, রাইট? এবার এটাকে আমি বিভিন্ন রকম ফর্মে শুধু অ্যাপ্লাই করা। আমার মাথায় এসেছে দাদা অনেক বড় মিথ্যুক, শিখে গেছে, হি লার্ন ফ্রম দ্য আর্ট। আমাকে এটা বলো, প্রথম এপিসোডের কথা বলো, প্রথম এপিসোড কি হয়েছিল? আমাদের প্ল্যান চলছিল অনেকদিন ধরেই, সায়ন যার এপিসোড তুই অনেকগুলো দেখেছিস, হ্যাঁ। তো অনেকবার আমাকে বলছিল যে একটা পডকাস্ট শুরু করার কথা। এবার আমি অ্যাকচুয়ালি জানতাম না যে আমি কখনো পডকাস্টে বসে কাজ করবো, কারণ কি আমি এগুলোতে একেবারেই কমফোর্টেবল ছিলাম না কখনো। এই চলতে 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 হঠাৎ করে একবার আমাদের প্ল্যান হয় বাইরে যাওয়ার, জাগেশ্বর বলে একটা জায়গা আছে,
এবং ততদিনে আমাদের মোটামুটি একটা ডিসকাশন হয়ে গেছে যে আমরা পডকাস্ট শুরু করছি। জাগেশ্বরে আমরা যখন ছিলাম ওইখানে একটা জায়গাতে লোকেশনে সেট করে আমরা ওখানে পডকাস্ট রেকর্ড করেছিলাম। আমার তখন মেইন উদ্দেশ্যটা ছিল যে জাগেশ্বর যে জায়গাটা, সেই জায়গাটার সিগনিফিকেন্সটা দর্শকদের সামনে তুলে ধরা। সত্যি কথা বলতে বিষয়টা হয়েছে তখন আমার কাছে সেরকম কোনো ইকুইপমেন্ট ছিল না, ভালো মোবাইল ছিল না, ভালো সাউন্ড মাইক্রোফোন ছিল না, যেই কারণে এত নয়েজ ছিল যে ওটাকে এপিসোড হিসাবে আমরা কখনোই রিলিজ করতে পারিনি। এবং তখন আমাদের কোনো স্টুডিও সেটআপও তখনও তৈরি হয়নি। কবের কথা এটা? সেটা অলমোস্ট 24 এর মার্চ কি এপ্রিল হবে। তারপর প্রচুর জল গড়িয়ে গেছে, আমার তখনও পডকাস্ট সেটআপ বা স্টুডিও সেরকম কিছু তৈরি হয়নি। আর সায়ন বারবারই আমাকে বকাবকি করছিল যে অনেকদিন আগে কাজটা দেওয়া হয়েছে, এখনো শুরু কেন হয়নি। তারপর আমারই ঘরে একটা কর্নার চুজ করলাম আমরা, দুটো চেয়ার কেনা হলো, দুটো লাইট কেনা হলো, আর যেই আমাদের মোবাইল থাকে মোবাইলের দুটো স্ট্যান্ড নিয়ে মোটামুটি ভাবে একটা রেকর্ডিং এর সেটআপ শুরু। প্রথম এপিসোড বইয়াত কার লগে করছিল? প্রথম এপিসোড আমার এখনো মনে পড়ে, খুব সম্ভব সৌগত দাশগুপ্ত, যেটা রিলিজ হয়েছে। মানে আমি যদি একদম প্রথম এপিসোডের কথা বলি সেটা তো সায়নের সাথে ছিল, যেটা আমরা রিলিজ করতে পারিনি বাইরে। আর এটা সাউন্ডের লিগা, সাউন্ডের জন্য, পুরোটাই সাউন্ডের জন্য। আর তারপরে যেটা রিলিজ রেকর্ড যেটা করা হয়েছিল সেটা হচ্ছে সৌগত দাশগুপ্ত, মানে যেটা এপিসোড নাম্বার ফার্স্ট, হ্যাঁ একদম ফার্স্ট এপিসোড যেটা। তো রাত 10টা থেকে আমার এখনো মনে পড়ে রাত 11:30 পর্যন্ত খুব সম্ভব শুট হয়েছিল ফার্স্ট এর শুট। এটার মধ্যে কখন আমাদেরকে খুঁজে পেল? তোদেরকে খুঁজে পেতে পেতে আমার লেগেছিল অলমোস্ট এপিসোড 4 কি 5 এ। আচ্ছা, তার আগ পর্যন্ত আমার সঙ্গে অন্য টিম মেম্বার কাজ করছিল। তখন কাজ করতে করতে গিয়ে দেখা যায় কি আমি যে টিমের সঙ্গে কাজ করছিলাম ওদের এতগুলো অ্যাসাইনমেন্ট ছিল যে ওরা এই কাজগুলোতে সেরকম ভাবে সময় দিতে পারছিল না। আচ্ছা, জেনারেলি ওরাই একটা সময় বলে যে দাদা মেবি হয়তো তুমি মানে আমাদের কারণে তোমার এপিসোড মিস যাচ্ছে। মানে আমার একটা টার্গেট থাকতো যে এভরি স্যাটারডে আমি একটা করে এপিসোড দেবো। ওরাও কি সোশ্যাল মিডিয়াতে কাজ করতো নাকি বাকি কাজ? ওরা সোশ্যাল মিডিয়া ছাড়াও আরো অনেক অন্যান্য প্রজেক্টে কাজ করেছে, লাইক ওয়েডিং এর অনেক প্রজেক্ট থাকে, মেইনলি ওয়েডিং ওয়েডিং এর কাজ আছে, বা ধর কোনো একটা কোম্পানির অ্যাড ইত্যাদি বানানোর কাজ করছে, এগুলো নিয়ে ওরা বিজি থাকতো। তো সেই কারণে কি হতো, আমার একবার মনে আছে একটা স্যাটারডেতে আমার এপিসোড যায়নি। তো না যাওয়ার পর সভাপতি আমার একটু মনটা খারাপ ছিল, তখন বলছে যে না দেখো তুমি পরিশ্রম করছো কিন্তু আমরা তোমাকে টাইমলি ডেলিভারি করতে পারছি না, তুমি বরং একটু অন্য কোনো টিমের সঙ্গে কথা বলো। তখন একে খুঁজে, কারণ এর ফোন নাম্বার আমার কাছে ছিল না, তো ওই ইনস্টাগ্রামে স্টোরি আছে দাদা, বলিনি কেন বলবো। হ্যাঁ, তো ইনস্টাগ্রামে খুঁজে টুজে একে আমি পিং করি যে তোমার ফোন নাম্বারটা দিও, একটা কথা বলবো। এবার তুই বল। আমাদের মার্কেটিং কিছুই ছিল না, রানরূপের মার্কেটিং কিছুই ছিল না, জাস্ট আমরা ছিলাম সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবল ছিলাম। এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো মার্কেটিং করি না। এখন পর্যন্ত কি আমরা অ্যাকচুয়ালি কিন্তু খালি জাস্ট ওর মধ্যে আছি সোশ্যাল মিডিয়া, যেমন তোমার লগে আর সোশ্যাল মিডিয়া ওয়েটিং টু, মানে আমাদের কারোরই অ্যাকচুয়ালি কোনো পিআর টিম, ওই স্টোরিটা যেটা আমাদের কোনো মার্কেটিং ছিল না। দাদার সাথে জাস্ট পার্সোনালি একটু কথা হয়েছিল, কোনো নাম্বারও শেয়ার হয়নি, কোনো কিছু শেয়ার হয়নি। দাদা আমাদেরকে কিভাবে না কিভাবে খুঁজে বের করে সত্যকে মেসেজ করেছে। ওই সময় আমাদের মানে একটা ফিলিং ছিল, একটা লোক আমাদেরকে এভাবে, মানে তখন তো লোক ছিল, অজানা ছিল সরি, তখন লোক ছিল। তখন আমরা ভাবছি একটা লোক আমাদেরকে এভাবে খুঁজে বের করে আমাদেরকে মেসেজ করেছে, বাহ খুব খুশি হয়েছিলাম, থ্যাংক ইউ। তো তারপরে এটার গিফট কি দিয়েছিল, তো একটা এমন এপিসোড, ফার্স্ট এপিসোড 4 নাম্বার এপিসোডের স্টোরি, যেটা আমার ফার্স্ট টাইম আমি যে সময় মানে তোমার লোকে দেওয়া হয়েছে, তখন তুমি আমার এপিসোডটা দিছো, যে এপিসোডটা এটা মানে এটা দিয়ে তুই প্রুফ করবি যে আমরা কি কাজ করি। কারণ এমন আমরা তো কারণ মার্কেটিং টিম নেই, তো তুমি বললে যে এটাকে আমাকে দেখা, এর মধ্যে খেতে ছিল তোমারটা রেকর্ডই হয়নি। ফুল এপিসোডের মধ্যে ধরো 40 মিনিট গেস্টের ক্লিপ আছে, 15 মিনিট দাদার ক্লিপ, 15 মিনিট থেকে 40 মিনিট অব্দি পুরো এসব ওকে খালি শুধু অডিও রেকর্ড হয়েছে, ভিডিও রেকর্ড হয়েছে। তো পুরাটা এপিসোডের মধ্যে মানে এটা স্টোরি হে করতে পারবো ভালো করে, যে গীতা আছে এটা আমি এভাবেই করি না। এবং আরো একটা কথা বলি, তখন আমার যে মোবাইলটা ছিল তার মধ্যে যেটাই তুই বললি যে আমার ভিডিও রেকর্ড হয়নি, এই মোবাইলটা আমার সঙ্গে বিট্রে করেছিল অ্যাকচুয়ালি, এটা দিয়ে আমরা রেকর্ড করছিলাম। না, এটার মধ্যে মোটিভেশনের পার্ট আছে একটা। মোটিভেশনের পার্ট কি, যে আমরা কই না যে অনেক সময় যেমন আমরাই যখন আমার লোকে দাদা যখন কানেক্ট করছিল তখন আমরা পিসি আসলো না, তখন আমার মোবাইলের মধ্যে হে করতো। আই ওয়াজ ওয়ার্কিং ইন শপ, শপের মধ্যে বইভাবে এডিট করতো। তো আমরা এমন অক্ষণ তো আস্তে আস্তে একটু তোমারও যেমন একটু স্টুডিও আইছে, তোমার তো অনেক ঘরের কোনার মধ্যে করতা, তো আস্তে আস্তে তুমিও গ্রাফ উপরে উঠছে, তো আমরাও সেম কইতে গেলে একরকমই জার্নি এখন পর্যন্ত আমরা করতেছি, তুমিও করতেছো মোবাইল দিয়া, তো আমরাও আস্তে আস্তে উপরে যাবো, তুমিও যাইবা। কিন্তু এটা মানুষের মনের ভিতরে একটা আছে
যে প্রফেশনাল জিনিস থাকলে মনে হয় ভালো কাজ হয়। এর মানে এটা কি একদম মানে এটা কিন্তু ভুল সত্যি। ধারণা আমার মনে হয়। কেন আমি বলছি, এই এপিসোড 4 যেটা নিয়ে কথা বলছিলাম, আমার মনে আছে এখনো, মানে লাস্টের দিকে ও যেমন বললো, এবং আমার সব সময় ওইটাই থাকে যে টাফ কোনো একটা কাজ যদি কাউকে দেই, সে যদি ওটা করে ফেলতে পারে তাহলে যে কোনো ধরনের ইজি কাজ সে করে নিতে পারে, রাইট? তো আমার মনে হয়েছিল যে যেখানে আমার কোনো ক্লিপই নেই, শুধুমাত্র অডিও আছে, সেইখানে ও এপিসোডটাকে কিরকম ভাবে বোঝাতে পারবে যাতে দর্শকরাও না বোঝে যে কি প্রবলেম গুলো হয়েছিল, বিকজ আমরা তো আমাদের প্রবলেম গুলোকে হাইড করেই রাখার চেষ্টা করি সবসময়, ঠিক ভালো হয়েছে, ঠিক জিনিসটাই হয়েছে, দেখানোর ঠিক চেষ্টা হয়েছে করি। এটা? কোনটা? এপিসোডটা এপিসোডটা যথেষ্ট ভালো হয়েছে, এবং তো সেই কারণেই এটা তুমি বলবে না, এটা অডিয়েন্স বলবে। 4 নাম্বার এপিসোড তুমি যাও এক্ষণে গিয়ে দেখো, ভালো কন্টেন্ট আছে, কন্টেন্ট এটার পরে যাও, যে যদি দেখো এটার পরে একটু থামস আপ, যদি ভালো লাগে তো থামস আপ, না তো যেটা ইচ্ছা। বিকজ মদমহেশ্বর মানে পঞ্চকেদারের ওয়ান অফ দ্য কেদার নিয়ে আমরা সেখানে কথা বলেছিলাম, কিন্তু একটা এটা খুব সুন্দর স্টোরিও আছে সুন্দর, কিন্তু এটার মধ্যে দেখতে পারবে যে দাদা কি অনেক বুঝেই যায় না যে রেকর্ডিং ইভেন ক্যামেরার অ্যাঙ্গেল গুলো কি অখাদ্য ছিল, মানে এখন দেখলে পরে মনে হয়। আর এটার যা রেজলিউশন ছিল, ও মাই গড, এইভাবে বসে রয়েছে, এইভাবে দাদার এই আমার সাইডটাতে পুরো আছে, side face টা সাইড ছিল। আর ওটা এমনি। একটা কথা আছে এখানে, যেহেতু তুমি বলেছো আগের টিম ঠিকভাবে মানে তোমাকে ওরা বলতো, মানে ওরা অন্য কাজ করছে। সো হোয়াট ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স থ্রু আউট দ্য জার্নি ওয়ার্কিং উইথ রণরূপ? ওয়ার্কিং উইথ রণরূপ, দেখ আমার কাছে কখনো মনে হয়নি যে এটা একটা আলাদা একটা বিষয়। যেমন আমি ঘরে, আমি একটা এক্সাম্পল টেনে বলছি, Okay, কেন? okay. কারণ কি, ঘরে যখন মা থাকে, মায়ের সাথে, যেমন আজকে আমার মায়ের সাথে একটু ঝগড়াঝাটি হয়েছে, আচ্ছা। এরকম চলতে থাকে আর কি। তোদের সঙ্গে বিষয়টা আমার সেরকম আর কি। আচ্ছা। তোরা এমন একটা টিম যে তোদের উপরে চোখ বন্ধ করে ট্রাস্ট করা যায়, যে কোনো ধরনের ভুল ভ্রান্তি এজন্যই তো 4th এপিসোড থেকে 101 হ্যাঁ এখনো চলছে। উই আর স্টিল রানিং ম্যান। আর আমার মধ্যে ওই ব্যাপারটা থাকে না যে দুদিন পর পরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চেঞ্জ করা, ওই ধরনের ব্যাপারটা থাকে না। মানে তুমি- তার পাশাপাশি আমি ওই টিমও বারবার চেঞ্জ করা, ওটা আমার থাকে এর না। মানে দিদি তোমার চান্সেস আছে। তো এটা তুমি কই দেখতেছো নাদ্রে আবার 100টা এপিসোডের পরে? আমার মনে হয় এই 100টা এপিসোডের পরে আমি ছোট্ট একটা ব্রেক নিতে চাই, এবং সবাই মানে যারা যারা আমার খুব ক্লোজ মানুষজন, যারা জেনেছে এখন পর্যন্ত যে আমি একটা ব্রেক নেব, সবাই আমাকে না করছিল যে কি দরকার এখন এই মুহূর্তে একটা ব্রেক নেওয়া, তারপর ইত্যাদি। কিন্তু আমার মনে হয় না, যখন তুই একটা বল ছুটছিস তার আগে কিন্তু বোলার একটুখানি পেছনে দৌড়ে যায়, হ্যাঁ, ওই স্পিডটাকে দেওয়ার জন্য। কিংবা ধর প্রজাপতি ডানা মেলার আগে অনেকটা সময় কোকুনের ভেতরে থাকে। আমার মনে হয় আমার এখন ওই সময়টা দরকার যে নিজেকে আরেকটু গ্রুমিং করা। আমি এখন পর্যন্ত যে প্রত্যেকটা এপিসোড করেছি, আমার আজকের দিনে মনে হয় আর কি যে ওই ফার্স্ট এপিসোডে আমার যেরকম কনফিডেন্স ছিল, আজকের দিনে বসলে পরেও চেয়ারে বুক দূর দূর করতে থাকে। তারপরেও মনে হয় যে নিজেকে কিছুটা হয়তো মানে 0.1% হলেও অ্যাকচুয়ালি চেঞ্জেস এসছে। আমি চাই ওটাকে আরেকটু স্কেল আপ করতে, এবং এখন আমি চাই এমন কিছু অথেন্টিক জিনিসই আমার দর্শকদেরকে দেবো, যাতে করে ওরা যখন এপিসোডটায় ঢুকবে ওরা যেন স্কিপ না করে। এক্ষণে রিসেন্ট কয়েকটা এপিসোড ভালো ভিউজ যাচ্ছে, মানে 20K তো আমি ভালোই বলবো, কারণ এই চ্যানেলের তো হ্যাঁ, আমার ঠিক আছে জন্য এটা অনেক বেশি, 20K অনেক ভালো। 20K এর পরে যখন 200 ভিউজ আয়, তখন তুমি এই জিনিসটাকে কিভাবে দাও? 20K এর যে ভিউয়ারটা যারা এগুলো দেখেছে, সবাই হয়তো ওই ধরনের কন্টেন্টই চায় আমাদের কাছ থেকে। আমি অ্যাজ এ হোস্ট এটা বুঝতে পেরেছি যে বাকি যে ওই 200 যে ভিউ এসছে, যে পডকাস্টে যে টপিকটা ছিল, ওই টপিকটা হয়তো অন্যদের জন্য নয়, ওরা হয়তো চায়নি। যে 200 জন দেখেছে শুধুমাত্র তাদের জন্যই ছিল। এবার আমি যেহেতু একটু স্পিরিচুয়াল ব্যাকগ্রাউন্ড থেকে এই টপিকগুলোকে সাজানোর চেষ্টা করছি, স্পেশালি তুই যে কথাগুলো বললি, যেমন ধর বিশ্বরূপদার এপিসোডটা রয়েছে, সেখানে শ্রী ব্রহ্মানন্দের একটা এপিসোড রয়েছে, মানসী ভট্টাচার্যের এপিসোড রয়েছে, জয়রাম ঠাকুরকে নিয়ে যেটা করা হয়েছে, একটা ছিল মানস সরোবরের মানে কৈলাসের একটা, যেটা প্রসেনজিৎ চক্রবর্তীর সঙ্গে করা হয়েছে। এগুলো মোটামুটি ভিউ গেছে, এবং এগুলো থেকে আমি যা অ্যানালাইসিস করতে বুঝতে পেরেছি যে সবাই এই ধরনের স্পিরিচুয়াল স্টোরি বেসড পডকাস্ট চাইছে বেসিক্যালি। নেক্সট আমার ইচ্ছে রয়েছে সব ধরনের বিষয়কে দেওয়া। আমার খুব পছন্দের একটা এপিসোড নাম্বার 91, খুব কম ভিউ গেছে, কিন্তু ওইটা আমার এখন পর্যন্ত একটা খুব ফেভারিট এপিসোড। এই যে তুই বললি না যে 20K 25K 30K, এই এপিসোডটা খুব কম লোক দেখেছেন আমার এক্সপেকটেশনের তুলনায়। যারা দেখেছেন, কিন্তু তা আমি বলবো এটা এখন পর্যন্ত আমার কাছে ওয়ান অফ দ্য ফেভারিট এপিসোড। সেই মামা, কারণ কি এটার মধ্যে এমন কিছু কন্টেন্ট নিয়ে আমরা আলোচনা করেছি, ভক্তি, গুরু ইত্যাদি বিষয়গুলো মিলে মিশে যেন কোথাও একটা মেডিটেশন একটা ব্যাপার চলে এসেছে। যারা এখন দেখোনি একটুখানি দেখে নিতে পারে এপিসোডটা। তোমার কি শুধু স্পিরিচুয়াল লোকেদেরই তোমার অডিয়েন্স বানাতে চাও, নাকি এখন যে রিল যারা দেখছে তাদেরকেও তোমার স্পিরিচুয়াল সার্কেলে আনতে? আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে সবকিছুর মধ্যে স্পিরিচুয়ালিটি আছে। আমরা দেখি বা না দেখি সেটা হচ্ছে আলাদা ম্যাটার, কিন্তু তুই যেই কাজটা করছিস, যেমন তুই এডিটিং করছিস, এবার এডিটিংটার মধ্যে ইউ আর গিভিং মোর দেন ইউর 100%, রাইট? তো আমার কাছে মনে হয় যে ওটাই স্পিরিচুয়ালিটি। তো এইবার আমি ধর এমন কোন একটা এপিসোড করলাম, ধর খুব
বড় একজন এডিটর, যাকে আনলে পরে হয়তো তোর স্কিলের জন্য তুই কিছু একটা শিখতে পারবি, জানতে পারবি, তুই কাজে লাগাতে পারবি, ওটা তোর জন্য একটা স্পিরিচুয়াল এপিসোড হতে পারে। আমি সবগুলো পার্ট নিয়ে কাজ করতে চাই। না, তোমার এই যে আনসারটা দিলে সেম আমারও আছে। 42 এপিসোড মন্দাক্রান্তাদি, রাইট। আমার মানে নাদের চ্যানেলের মধ্যে সবচেয়ে ফেভারিট এপিসোড আমার। পার্ট 1টা, এটার মধ্যে ভিউজ কম, 500 ভিউজ, ঠিক আছে। এপিসোড ভিউজ বা দিয়া যা যায় না, যার আলাদা আলাদা কিছু থাকতে পারে। দুর্দান্ত এপিসোড 42। মানে আমার কেলেকা, আমি ডান্স করি না, এটা টপিকটা ডান্সেরই আসিল, কিন্তু তাইনের ডান্সের সম্বন্ধে যে নলেজটা, যেমন আমি ক্যামেরার সাথে যুক্ত আছি, রানরূপ, আমি ক্যামেরার কাজে সবসময় ক্যামেরা লই থাকি, এডিট, ক্যামেরা, অ্যাক্টিং, সব এটি। কিন্তু আমার লাগে যে ওই এপিসোডটা দেখা যে আমি কিছুই জানি না এখন পর্যন্ত আমার কাজের বারমে, কখন পর্যন্ত আমার আরো শিখতে লাগবে। উনি যেভাবে মানে দিদি যেরকম ভাবে না কথাগুলো বলেছে, মানে তোর যদি ওই বিষয়টা সম্পর্কে জ্ঞান না থাকে বা তোর যদি নলেজ নাও থাকে, তুই ইন্টারেস্টেড হবি যে আচ্ছা বিষয়টা কি একটু জানি। না, এটা এমনও না, তুমি যদি আমার সাথে বসো, যেমন তুমি বসলে ফিল্ম মেকিং নিয়ে আমার সাথে, ঠিক আছে, তো আমার দেওয়ার দরকার না ফিল্ম মেকিং, যেমন এফটার মানে কি এটাও আমার বলতে মানে আমার দরকার। তো এটাই আমার ওই জিনিসটা আমার হিট করেছে, যে উনি যেভাবে মানে দেখাচ্ছিল এটাকে কি বলে, ওটাকে কি বলে, মানে বলতে চাইছো যে প্রত্যেকটা ডিটেইলে উনি জানেন, একদম এ টু জেড ডিটেইলও জানেন। উনি ডান্স করে, তো ডান্সের বারে ওনার কাছে সব নলেজ আছে, হয়তো বা তাদের অনেক কিছু আরো শিখতে লাগবে, কিন্তু আমি যতদূর মানে দেখেছি মানে অনেক কিছু জানে। তো আমার মনে গেছিল পার্ট 1টা, এটার মধ্যে 500 ভিউজ, তো ভিউজ ম্যাটার করে না। তো এটাই আমার আনসার আমি দিয়ে দিলাম। আমি তখন কইছি যে আমার ফেভারিট কোনটা, তো তোর কোনটা? আমার হলো এপিসোড নাম্বার 94, বিশ্বরূপ ভট্টাচার্য। এই তো কেন না বলতে দাও কেন why people wants to know। ভাই এইটা বুঝাই কই পারবো না। আচ্ছা কেন প্রশ্ন বাদ দাও না। আচ্ছা, ওনার চেহারা সুন্দর, টপিকটা বেশি ভালো লাগছে। আচ্ছা, এতগুলো দেখছি তার মধ্যে টপিক বেশি ভালো লাগছে। টপিকটা কি ছিল? এটা তন্ত্র নিয়ে ছিল, মানে বশীকরণ। না ঠিক বশীকরণ না, ওটার মধ্যে তন্ত্র ছিল, তার পাশাপাশি বিশ্বরূপদার সাথে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনার কথা বিশ্বরূপদা সেখানে শেয়ার করেছিলেন। আর আরেকটা ছিল বিশ্বরূপদার নিজের হাতে লেখা সুর করা একটা গান, উনি সবচেয়ে প্রথম আমাদের সাথে শেয়ার করেছিলেন। ওই গানটা 1000 পাওয়ার মোটর দিলে। ও কত নম্বর এপিসোড বললি? 94। আর কেন তোর এটা বললি না যে কেন তন্ত্র এত ভালো লাগে, মেয়ের পটাবি নাকি? ওর দেখলাম একটা জিনিস, বশীকরণ, তন্ত্র, এই ভূত, আমি জানি না। নিজে কিন্তু ভূতকে প্রচন্ড ভয় পায়, কিন্তু ভূতের এপিসোড দেখলে পরে ও প্রচুর মানে লাফিয়ে ওঠে, হ্যাঁ এটা আমি এডিট করবো। ভাই কি মুশকিল ভাই, তুই নিজে ভূতকে ভয় পাচ্ছিস। আচ্ছা এবার তুই বল যে তোর কোনটা ফেভারিট? আমার এপিসোড নাম্বার 20 সান্নিধ্য দাস। ওই এপিসোডটাতে এমন কিছু জানতে পেরেছিলাম, ইনফরমেশন পেয়েছিলাম, অনেক কিছু শিখতে পেরেছিলাম। আরেকটা আছে সায়নদার, অনেকগুলো এপিসোডের মধ্যে একটা এপিসোড ছিল যেটার মধ্যে কর্মা নিয়ে কথা বলছিল। কর্মা ওইটা ছিল যে কর্মা কিভাবে একজন থেকে একজনে পাস অন হয়, ওইটা দেখে আমি অনেক কিছু জানতে পেরেছিলাম। কর্মা এন্ড আদার স্টাফ। আরেকটা হচ্ছে বনবুক্কার তিস্তা সাহা। প্রচুর ট্রোল হয়েছিল এর মধ্যে না? হ্যাঁ মানে সেটা ফেসবুকে খুব ভাইরাল হয়েছিল, একটা রিল আমাদের প্রচুর ভাইরাল হয়েছিল। তো কেন এটা কি ট্রোল হয়েছিল এমন? দেখ আমার মনে হয় আমরা যখন রিলগুলো তৈরি করেছিলাম, এরকম একটা কোন একটা কথা ছিল যে কেউ খাবার দেয় না, এরকম কিছু একটা কথা ছিল বোধহয় লাইনটা। এবার এটা নিয়ে লোকজন খেপে গেছে যে তুমি তো আসছো বা খাচ্ছ, টাকা নিচ্ছ ইত্যাদি বিষয়গুলো, তো মিথ্যে কথা কেন বলছো? ভাই ওনার কাজ। বিষয়টা হচ্ছে যে পুরোটা এপিসোড তো আর কেউ দেখেনি, শুধুমাত্র রিলের ওই একটা ছোট্ট পোর্শন নিয়ে। আমি অডিয়েন্সের একটা জিনিস বুঝতে পারি না, ওনার এটা কাজ। যেমন তুমি, যেমন আমরা এডিট আমাদের কাজ, শুটিং করা আমার কাজ, ওনার কাজটা ওনাকে করতে দাও। উনি যেটা করছে তুমি কেন ট্রোল করছো? তুমি তোমার কাজটার মধ্যে দাও। যেমন তোমার কোনো ব্যাংকের মধ্যে তুমি কোনো কাজ করছো, তোমাকে কেউ যদি বলে কেন ব্যাংকের মধ্যে তুমি কেন যাচ্ছ, তুমি তো টাকা নাও, তুমি তো এটা ভাই তুমি তো ব্যাংকে যাচ্ছ, তুমি টাকা নেবে। তো উনি এটার মধ্যে আরেকটা কথাও আছে, এমন না যে ওর ভিডিও দেখে হেট পেয়েছে, কিন্তু এমন না যে ওর ভিডিও খারাপ হয়। ওর ভিডিও দেখে অনেক মানুষ অনেক ইনফরমেশন পায়, যেটা অনেক বেশি ইনফরমেশন পায়, কারণ ও ওই ছোট ছোট জিনিস বা ওই বড় বড় জিনিস সব লোকের কাছে পৌঁছাচ্ছে। অ্যাকচুয়ালি আমার আছে না, মানে আমরা যখন শুরু করেছিলাম, মানে অ্যাকচুয়ালি আমরা যে সব ভিডিও করি তখনই কেউই বানাতো না। যখন আমরা শুরু করেছিলাম অনির্বাণ তারা বানাতো, একটা চ্যানেল ছিল ওরা ফানুলি, আর আমরা ছিল দা শিটস্পিয়ার। তো আমরা তখনই আমরা একসাথে, তখন এটা আগরতলার টিম ছিল আর ওটা ছিল উদয়পুরের টিম, তখন আমরা শুরু করেছিলাম। তো আমরা ওই প্রফেশনালি, কারণ চেঞ্জ হয়ে গেছি, মানুষের ভিডিও এডিট করতে করতে নিজের ভিডিওটা ছেড়ে দিয়েছিলাম। তো তখনই মানুষ কম ছিল,
কিন্তু আমার এক্ষণে প্রচুর যখন মানুষ দেখে আমার খুব ভালো লাগে যে অ্যাকচুয়ালি এক্ষণে তো দরকার, তুমি পডকাস্ট করছো তো সায়ন দা, তারপর আরো অনেক ভালো ভালো আগরতলার মধ্যে প্রচুর মানুষ আছে যে অনেক ভালো ভালো নলেজ আছে, তো তোমার প্রচুর নলেজেবল লোক হ্যাঁ, আছে, তো কিন্তু তোমার আমরা পডকাস্টে এখনো তাদেরকে রিচ আউট করতে ইয়েস পারি। তোমার পডকাস্টের মধ্যে আসছে উনি, ও বলছে, মানুষ দেখতে পাচ্ছে যে ওকে মানে ওনার থট, তো ওরা যারা করছে যেমন তিস্তা যেমন করলো, তাদের সাথে আরো অনেকে আছে, তো তারা করছে, আমরা জানতে পারছি যে ওইখানে এমন একটা জিনিস আছে, তো তারা কাজ করছে ভাই। তুমি আর সবার মানে টপিক গুলো তো আলাদা না, কেউ ওটা নিয়ে করছে, কেউ সেটা নিয়ে আর করছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকা ভালো, আমাদের স্টেটের লিগা ভালো যে তারা আলাদা আলাদা কাজ করছে ভালো। আমার মতে কেউ ট্রোল করার দরকার নেই। ত্রিপুরার মধ্যে আমি বুঝি না কেউ, তুমি মানে আমি ট্রোল জিনিসটাকে খুব পজিটিভলি নিই। না, আমি আজ পর্যন্ত কোনো নেগেটিভ কমেন্টের কোনো রিপ্লাই করিনি, কিছু না করিনি। করতে কোনো মানে যে ট্রোল করছে ওর নিজস্ব চিন্তা ভাবনা থেকে কথাগুলো বলছে, হি অর শি ইজ রাইট অন দেয়ার পয়েন্ট, ঠিক আছে, আমি আমার পয়েন্টে ঠিক আছে, যে কাজটা করেছে ওর পয়েন্টে ঠিক আছে, সবাই সবার পয়েন্টে ঠিক আছে। ইটস লাইক তুই ওখানে বসে আছিস, তুই 9 দেখছিস, আমি এখান থেকে 6 দেখছি, তো এখানে উত্তর দেওয়ার কি দরকার? কিন্তু ওর যদি মনে হয় যে ও আমার জায়গাটা বুঝতে পারবে, ওইদিকে চলে এসে দেখে নিলেই হয়, বা আমার যদি মনে হয় যে ওর জায়গাটা বুঝবো, আমি ওইদিকে গিয়ে দেখে নেবো, হয়ে গেল, ঝামেলা খতম। তুমি ট্রোল হয়েছে অনেকবার, প্রচুরবার। কিসের জন্য? আমি তো তোমার ট্রোলের একটা ভিডিও দেখেছিলাম। পডকাস্ট নিয়ে কখনো ট্রোল হয়েছে তুমি নিজে? ওই পডকাস্টের যখন ধর কোনো একটা বিষয় হয়, এপিসোড যখন যায়, বা ধর কোনো একটা রিল যদি হঠাৎ করে ভাইরাল হয়ে যায়, তখন ওটার মধ্যে অনেক সময় লোকজন উল্টোপাল্টা কথা লেখে। হ্যাঁ, মানে এই জ্ঞান দিচ্ছে বা ইত্যাদি, যখন ধর গেস্টের সঙ্গে আমিও হুম হুম করছি বা ইত্যাদি, মনে হয় যে হ্যাঁ খুব জ্ঞান দিচ্ছে, এই ঠিক আছে, ইটস ফাইন। তো ওইটাকে আমি খালি ট্রোল কি তোমার করে দেখে আসে না? হ্যাঁ, মানে যদি আমি বা দেখি আমার হাসিগুলো, হ্যাঁ আমি কখনো কখনো খুব না মানে কাশিও loud- আছে, কাশিও আছে, হাসি আর কাশি। শুধু পাতটা বাকি রয়ে গেছে। তাহলে হাচ্ছু পথ কি কাটি আমি, যদি দিয়ে একটা মানে রিল বানানো যায় না, এপিসোড থেকে লম্বা হয়ে যাবে, 2, 3, 4, 5 ঘন্টা হয়ে যাবে। যদি শুধু কতগুলো কাটি আমি। তাহলে মানে তুই অডিয়েন্সের সাথে মানে ভালো নেগেটিভ কমেন্ট করতে দাও, করতে দাও, খালি এতটুকের জন্য হুমুর জন্য তুমি ট্রোল হয়েছে, আর কিছুর জন্য ট্রোল নি। কাশির জন্য কেউ ট্রোল করো, কাশিটা যাতে বন্ধ হয়। এটা এটা তো তো ভাই। হাসি আর হাসি। কাশি এটা তো ভাই ফিজিক্যাল প্রবলেম, এটার মধ্যে কে কফ সিরাপ খেয়ে বস। না, বেসিক্যালি কি হয়, আমি যখন এসিতে থাকি তো আমার গলা ভেঙে যায়, তো এবং এই স্টুডিওতে বসলে পরে এই লাইটের জন্য এসি চালাতেই লাগে, তো তখন জেনারেলি মনে হয় যে হাত আমি একটু পাকা করে নিয়ে করে, বসো, হাত পাকা। তো জেনারেলি জল খেলে পরেও আমার গলা ভেঙে যায়, তো ওটা তো আর এটার জন্য কেউ কথা বলছে তো, গ্যাসের কথা বলছে। আমি তো জানি না কখন- বলছে ব্ল্যাক হোল একটা বলছে সিঙ্গুলারিটি। আমি কি কাটবো এটা থেকে? কাশি কাটবো না কথা কাটবো, কি মিলাবো এটা? ব্ল্যাক হোল, তুমি বলো ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল। বাপরে, কাশি একটু কন্ট্রোল আপনারা কি ট্রোল করবেন? এইখানে বসে আমি ট্রোল করতে, আমি যদি ট্রোল করতে নামি, মুখ দেখালে পারো। আচ্ছা ট্রোল নিয়ে কথা হলো, তারপর বলো গেল। তুমি যেহেতু অনির্বাণের প্রসঙ্গটা তুললে, আমি এই প্রসঙ্গে একটা জিনিস add হ্যাঁ, করতে অনির্বাণ, চাই। হ্যাঁ। ও ওইটাতে একটা হয়েছিল, একটা ভীষণ মজা হয়েছিল। বিষয়টা হচ্ছে, অনির্বাণ বেস্ট ভাই। হ্যাঁ বলো বলো। তো অনির্বাণ এসছে, আমি যেরকম হয়, তখন তো বিজয় ছিল না, বা আমাকে তো বিহাইন্ড দ্য ক্যামেরা হেল্প করার কেউ থাকে না, তো ক্যামেরাগুলো লাগিয়ে আমরা পডকাস্ট রেকর্ড করছি, করার পর মোটামুটি হ্যাঁ টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের পর্বে ইত্যাদি বলে আমি যখন উঠে গেছি, দেখেছি যে আমার ক্যামেরা 1 ঘন্টা আগেই বন্ধ হয়ে গেছে, কিছু রেকর্ড হয়নি, ঠিক আছে। না সরি, অনির্বাণের ক্যামেরা বন্ধ হয়ে গেছে, আর আমারটা ও চলছিল। না না, অনির্বাণের থাকলে বলতো এটা দিয়েই মিলা। আমি শুধু ও আচ্ছা, এগুলো রেকর্ড করে নেব, তুই বাকিটা মিলা। কিন্তু অনির্বাণ মানে দাদা বলবে বাকিটা। তুই তো অ্যাকচুয়ালি বিষয়টা এমন হয়েছে যে ওইটা দেখার পর তারপর আমি রিয়েকশন কি দেবো বুঝতে পারছিলাম না, তো অনির্বাণ আমার দিকে তাকিয়েছে, আমি বলছি ভাই কিছু রেকর্ড হয়নি, কি হলো বুঝতে পারলাম না। তারপর বললাম যে ও, তখন অনির্বাণ বলছে যে দাদা তুমি চিন্তা করো না, আমি তো এখনো চলে যাইনি, আমরা আরেকবার রেকর্ড করে নেবো। আমি বলছি এটা তো কখনো হয় না, আমরা এত প্রচুর মজা করেছি, মজাগুলো তো আর স্ক্রিপ্টেড করে আরেকটা পডকাস্টে বসানো যাবে না, তাই না? তো তখন আমি বললাম যে এক কাজ করো, 1 ঘন্টা একটু রিফ্রেশ করো, তুমি কিছু খাওয়া দাওয়া করো, আমিও খাওয়া দাওয়া করি, একটু বসি গল্প গুজব করি, অন্য কথাবার্তা বলি, বলে আরেকবার রেকর্ড করে নেবো। এবং তাই হলো, কিছুক্ষণ পর আবার বসলাম, তখন অনির্বাণের এক বন্ধু ছিল, তখন ওই বন্ধুকে বললাম যে ভাই তুমি একটু ক্যামেরাগুলো দেখবে, তখন আমি মোবাইলগুলো চালিয়ে দিলাম, ও একটু পরে পরে একবার এদিকে যায়, একবার এদিকে আসছে, একবার ওদিকে আসছে,
এই করে করে বাকি পডকাস্ট রেকর্ড হলো, তারপর যেটা রেকর্ড হলো ওটা আসলো আর কি, ফাইনালি রিলিজ। ক্যামেরা দেখো তো ক্যামেরা চলছে কি চলতে চলছে এখন আমরা আধুনিক হয়ে গেছে একদম অ্যাডভান্স প্রো লেভেল। এক্ষণে কি হয়, এক্ষণে ক্যামেরা চলছে, এটার পিছনে একটা আয়না লাগানো, আমরা এখান থেকে মনিটর করছি এগুলো চলছে কি চলছে 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 তো ওটা এটাই। না, মানে ওটা তারপর থেকে আমার ভেতরে একটা ভীষণ ভয়ের মতন কাজ করতো। অনির্বাণকে ভাই হ্যাটস অফ, তোমরা যে মানে ও যেভাবে সেদিনকে আমার সঙ্গে কোঅপারেট করেছে সিরিয়াসলি, মানে অনির্বাণ যদি এই মুহূর্তে পডকাস্টটা দেখছো, যে আরেকবার তোমাকে Love you, bro. থ্যাংক ইউ যে সত্যি অনির্বাণ খুব ভালো ছিল, খুব Love you বলো। লাভ ইউ অনির্বাণ। হ্যাঁ সবাই বললো লাভ ইউ। তারপরে এখনো মাঝে মাঝে অনির্বাণের সঙ্গে কথা, নানা বিষয় নিয়ে কথা বলতে, এবং ওর মধ্যে আমি একটা জিনিস দেখেছি কি, আমাদের 100তম এপিসোড যেটা রেকর্ড হলো, ও তখন অনির্বাণ এসেছিল স্টুডিওতে আর কি, তো ওর মধ্যে সবসময় একটা শেখার অ্যাটিটিউড রয়েছে। হ্যাঁ, মানে ও এটা জানে না যে তুমি ছোট বড় যেই হও, মানে তোমার কাছ থেকে যদি কিছু একটা ভালো জিনিস থাকে ও সেটাকে শেখার চেষ্টা করে। এটা কিন্তু ভালো জিনিস না, দারুণ, এটা ভালো জিনিস। যেটা আমি ওর মধ্যে ফলো করেছি, দেখেছি, মানে আমি ওটাকে নিজের মধ্যে ইনবিল্ড করার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি এটা এমন ধরো হলে যে আলাদা আলাদা কিছু আলাদা আলাদা আমি হয়তো ওই ফিল্ডের লোকই নই, কিন্তু ও যেন ভাবে কথা বলছে, আচ্ছা দেখো দাদা এটার মধ্যে তোমার কি এক্সপিরিয়েন্স আছে না আছে, দেখতে গেলাম যে হ্যাঁ হয়তো কোনো একটা এক্সপিরিয়েন্স আছে, এটা ওর আদৌ কাজে লাগবে কি লাগবে না আমি জানি না, বাট বললাম হয়তো ওর লাগলেও লাগতে পারে, কিন্তু ওটা নিল, কথাটা নিল। ও এটার মধ্যে একটা আছে যে অ্যাপার্ট ফ্রম স্পিরিচুয়াল নলেজ, তুমি গেস্টের থেকে কি জিনিস এমন শিখেছো যেটা তুমি নিজের লাইফে ইমপ্লিমেন্ট করেছো এখন বা করছো, স্টার্টিং উইথ অনির্বাণ। স্টার্টিং উইথ অনির্বাণের মধ্যে এই বিষয়টা আমি খুব দেখেছি, ও ভীষণ মানে কি বলবো, মাটির ছেলে বলতে পারি, আচ্ছা। একদম ডাউন টু দ্য আর্থ। আমি বলেছি তোমার লাইফে ইমপ্লিমেন্ট করেছো। মানে এখন তো পার্টিকুলারলি এটা বলতে পারবো না, তবে হ্যাঁ একটা বিষয়, যেমন আনন্দ বছর পডকাস্টে আবার এক্সাম্পল তুলে আনছি, দিদির কাছ থেকে আমি এরকম ভাবে শিখেছি যে গুরুর প্রতি কিভাবে সারেন্ডার হওয়া যায়। আমি তার আগ পর্যন্ত বিভিন্ন রকম ভাবে করতাম, সারেন্ডার আসতো না, হয়তো কোথাও কোনো না কোনো একটা জায়গাতে এটা আটকে যেত, কিন্তু কিভাবে সারেন্ডার হওয়া যায়, কিভাবে স্পিরিচুয়ালিটির মধ্যে আরো ডুব দেওয়া যায়, ওই বিষয়গুলো একবার করে করতে আমি পেরেছি। সায়নদার থেকে শিখেছি, নিজে ইমপ্লিমেন্টও করছি। আমি জানি যে প্রচুর মানুষ এখন আবার সায়নের এপিসোড চাইছে, সায়নকে আমিও মানে সায়নদার প্রচুর নলেজ, Podcast সায়নদার লোকে আর- আপকামিং কি কি এপিসোড বানাবে। সায়নদার সঙ্গে এরকম হয় যে আমার কিছু স্ক্রিপ্টেড থাকে না, যখন তোরা তো এডিট করিস, তুই তো জানবি ভালো, সিটে বসার পর 15 মিনিট শুধু আমরা মাথা চুলকাই ভাবি সায়নদার হাসি, সায়নদাকে তোমরা দেখোনি, সায়নদা কি বলে জানো, সায়নদা বলে আমার আসল রূপ যদি এরা জানি না লা, আসল রূপ দেখায় না, বুঝেছো, আমি জানি। রেকর্ড হওয়ার আগে এইভাবে বসে রেকর্ডটা শুরুতে হ্যাঁ 2-3টা লম্বা শ্বাস নেয়, তারপর আচ্ছা যেই সময় আমরা ফার্স্ট থাম্বনেল যে সময় বানাইছিলাম, এপিসোড নাম্বার 6 মনে হয়, হ্যাঁ এমনই 6, এটার মধ্যে একটা ছিল ঈশা ফাউন্ডেশন ইজ ফেক, ইজ ঈশা ফাউন্ড। এই মানে ক্লিক বেটের বারে কি কইবা, এরপর থেকে আর ক্লিক বেট বানানো হয়েছে না, সেরকম খুব কম একবারই ক্লিক বেট হয়েছিল, কিন্তু এটার মধ্যে ভালো ভিউজ গেছে তখনের ওটার সময়। মধ্যে খুব ভালো ভিউ গেছে, এবং এটাও Clickbait এর জন্য। বলি আর কি, এই ভিডিওটা রেকর্ড করার উদ্দেশ্যে আমি মানে এই এটা story-টা বলো। অ্যাকচুয়ালি কলকাতাতে রেকর্ড হয়েছে, তো আমি আগরতলা থেকে যখন যাচ্ছি এয়ারপোর্টে আমার একজনের সঙ্গে দেখা, তো ও বলছে যে সিদ্ধার্থ কোথায় যাচ্ছ ইত্যাদি কথাবার্তা হলো, তো আমি বললাম যে আমার খুব ইচ্ছা জানো তো ওই অনুজ আক্কার সঙ্গে একটা এপিসোড করার জন্য, তোর যে আক্কা তো আসছে ওখানে, ওই রকম একটা প্রোগ্রাম চলছে, তুমি কথা বলে না আক্কার সঙ্গে, জাস্ট উইদিন 5 মিনিটস আমার পডকাস্ট কনফার্ম হয়ে গেল, আক্কাকে ফোন করলাম, বললো যে হ্যাঁ তুমি কলকাতায় আসো, আমি এই সময় তোমার সঙ্গে দেখা করছি, তো বেশ আমি তো খুব খুশি, আক্কার সঙ্গে পডকাস্ট হবে, ওদের একটা কোর্স কমপ্লিট হয়েছে এবং ওই সময় আমাকে ডেকেছে, গেলাম, যাওয়ার পর রে ভাই মানে ঘরের যা অবস্থা দেখেছি আর কি, মাথার উপর একটা ফ্যান ঘর 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 করে ঘুরছে, এটা কোয়ালিটিও খারাপ অ্যাকচুয়ালি, কোয়ালিটি ফটো তো রুমে লাইট বলতে আমাদের ফেসে কোনো লাইট পড়ছিল না, তুই বল, তুই তো এডিট করতে গেছিস, আক্কার ফেসে অ্যাটলিস্ট একটু লাইট ছিল, দাদা ডার্ক মোডে ছিল, ডার্ক মোডে ছিল, ওইটাও ফোনে এডিট করেছিলাম তো, বেশি কালার কারেকশন বেশি কিছু করতে না পারিনি। তারপরেও আক্কা একটা চেয়ারে বসেছে, আমি টুল জাতীয় কিছু একটাই বসে এটা কিন্তু ফোনে এডিট করা হয়েছিল, ফোনে এডিট করা ফোনে, হয়েছিল। আচ্ছা। তখন আমাদের কাছে আর PC ছিল, তখন আমি এই মোবাইলটা দিয়ে রেকর্ড করেছিলাম, মানে আমাদের কাছে সব লোয়েস্ট যতগুলি ছিল তখনই ছিল, হ্যাঁ। তারপর থেকে আস্তে ওইখান আস্তে থেকে আমাদের সবার আমাদের আস্তে আস্তে করে scale এটাই up বলছি, হয়েছে। যারা যারা শুরু করতে চাও এতটুক থেকে শুরু করো, শুরু করে দাও, হয়ে যাবে। এইখানে আমি সুদীপ্তর কথা বলতে চাই, তুই যেহেতু সুদীপ্ত আমাকে প্রথম হ্যাঁ সুদীপ্ত, হ্যাঁ সুদীপ্ত আমরা একসাথে কাজ করেছি। বরকল ব্লগ সুদীপ্ত দা শিটস্পিয়ারের মধ্যে কাজ করে, হ্যাঁ শিটস্পিয়ারও কাজ করেছে ভিডিও। হ্যাঁ, সেই হিসেবে সুদীপ্ত তোকে চেনে, হ্যাঁ, চেনে, অনেকবারই চেনে। কথা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। সুদীপ্ত আমাকে একবার বলেছে যে সিদ্ধার্থ দা তুমি শুরু করে দাও,
মানে যেমনি তেমনি হোক তুমি শুরু করে তো দেখা দেখবে এটা আস্তে আস্তে হয়ে গেছে আর কি। আমি না প্রথম ভাবতাম যে ধর আমার সবসময় একটা এটা থাকতো যে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা জিনিস দেওয়া, এবার দেখা যায় কি ওইটা করতে গিয়ে না আলটিমেটলি কাজটাই আর করা হয়ে ওঠে। এটার মধ্যে একটা পয়েন্ট আছে, তুমি যেটা সুদীপ্ত বলেছো বা তুমি ফলো করেছো, এটা ওর মধ্যে ভাই এত যদি কিছু করতে হয় কিভাবে হবে, যদি মানে এটা হবে না কিভাবে, কেন হবে না এটা করতে হবে, কিভাবে হবে, এভাবে হবে তো এভাবেই করবো। যদি একটা way of হ্যাঁ বের একটা করে কিপ্যাড ফোন দিয়ে শুট করা হবে তো হ্যাঁ কিপ্যাড ফোন দিয়ে শুট করে নেবো, দেখা যাবে এটা ওর মধ্যে আছে, এটা ওর মধ্যে আছে। এমন কিছু ছোট ছোট কাজ আমরা করেছিলাম একসঙ্গে আদার দেন পডকাস্ট, এগুলো মধ্যে দেখেছি এই জুগারের কাজটা তুই ভালো করছিস। তো আমার কাছে এক্সকিউজ বলতে কিছু নেই। গ্রিন স্ক্রিন নেই তো খুব সুন্দর করে ওটাকে অ্যারেঞ্জ করা, ব্লাড অ্যারেঞ্জ করা, ওই যে আমরা করেছিলাম না সয়া সস দিয়ে দারুণ হয়েছে, এগুলো ভালো লাগে। যেটা আপলোড হয়নি, না এটা হবে 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 ওকে ইউ উইল সি। টপিকটা তো ঘুরে গেছে তো ক্লিক বিট, তখন এরপর থেকে আমরা ক্লিক বিট করিনি, কারণ প্রচুর ট্রোল হয়েছিল, প্রচুর কমেন্ট হয়েছিল এর মধ্যে। ট্রোল না ঠিক, মানে সবাই বলছিল যে এটা সত্যি তুমি ছিল। কেন এরকম ভাবে একটা বিয়ে করলে, মানে এটা তো করার দরকার ছিল না। অ্যাকচুয়ালি এটার মধ্যে দাদার কোনো দোষ নেই, এটার মধ্যে দোষটা সবটাই আমার ছিল। কারণ কি কেন যখন আমাকে বললো না যে থাম্বনেল বানা, ভাই তুই নিজের উপর দোষ নিচ্ছিস, হ্যাঁ, দেখে আমার মানে নিচ্ছে। গর্বে বুকটা ফুলে যাচ্ছে, মানে ওর মাথায় তখন ছিল যে একটা ভিউজ না আমি এখন ওরা যেমন বললো না যে আমি জুগারি, তো আমি এমনই যে আমার যেটা আমার কাছে আছে তো আমি লাগাবো 110%, তো 10% লাগে এটার মধ্যে আনবো ভিউজ। তো দাদা আমাকে বললো যে ঈশা ফাউন্ডেশন নিয়ে এমন কিছু বলবে, তখন আমি বললাম যে যেহেতু পত্রিকার মধ্যে দেয়, আমি তো কোশ্চেনই করছি না ঈশা ফাউন্ডেশন ইজ ফেক, মানে আমরা কোথাও আমাদের কোনো স্টেটমেন্ট দিইনি না যে আমি এটাই। হ্যাঁ, তো আমরা আমি বলছি যে এটা কি তুমি উত্তর দাও, দেখো পডকাস্ট দেখো। কিন্তু আমার আমার নলেজের মধ্যে ছিল যে এটা ফেক ওয়ার্ডটা একটু বেশি বড় থাকবে, তো যার জন্য মানুষ মানে ঢুকেছে। তুই প্রথম দিকে কি না করতি, থাম্বনেলস গুলোর মধ্যে একটু কন্ট্রোভার্সি দেওয়ার চেষ্টা করতি আর কি। Yes. এবার কন্ট্রোভার্সি দিয়ে যদি লোকজন চলে আসে, কারণ আমাদের ভিউ খুব কম ছিল প্রথম দিকে, এখনো মাঝে মাঝে কম চলে যায়, কিন্তু এটার মধ্যে ভালো কাজ করেছে, ওটা খুব ভালো কাজ কিন্তু করেছে। মানুষ প্রচন্ড হয়েছিল। তো খুব বেশি প্রচন্ড আমি বলবো না রে, আমার মনে হয় যে তার থেকেও বেশি লোক ট্রোল হয়, সেই তুলনায় লোক ধর আমাকে, কারণ তখন তোমার বিগিনিং ছিল তো তারপর এই তুলনায় লোকে বলেছে এরকম ভাবে না দিলেও হতো, কেন এরকম ভাবে দিয়েছে। এখন আজকের এপিসোডটা দেখার পর ট্রোল হলে হতে পারে। কেন ভালো কথা বলছি ভাই, ট্রোল একটা কথা বলতে চাইবো, যেরকম এরকম ভিউয়ারশিপ আনার জন্য কিছু ট্যাকটিক লাগানো হয়, তুমি এসব না লাগিয়ে তুমি কন্টেন্ট ওয়াইজ কি শিখেছো 100 এপিসোড বানিয়ে কন্টেন্ট ওয়াইজ? মানে আমি দেখেছি যে যেগুলোতে এক্সপেকটেশনস রাখিনি ওগুলোই বেশি গেছে। একটা কথা বলি, এই যে আমাদের কৈলাসের যে এপিসোডটা হলো আর কি, প্রসেনজিৎ চক্রবর্তী, ওনার সাথে পডকাস্ট করার জন্য আমি প্রায় 8 মাস ধরে বসে আছি, ওনার কোনো কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করতে পারছি না। সামহাউ হঠাৎ করে ফেসবুকে একদিন ক্লিক করলো ওনার নামটা, আমি ঢুকলাম প্রোফাইলটার মধ্যে, দেখলাম যে কৈলাসের ছবি টবি, আমি বুঝলাম যে এই লোকটাই আগরতলার। ওনার সঙ্গে কথা শুরু হলো, ফোন নাম্বার নিলাম, যোগাযোগ হলো, সবকিছু হলো। পরে দেখলাম উনি আমার মায়ের ক্লাসমেট। মানে যখন স্টুডিওতে বসে রয়েছি, আমরা অলমোস্ট স্টুডিওতে 2.5 ঘন্টা কথাবার্তা বলেছি। তো মনে হলো যে এটা তো পুরোটা সেট করা ছিল, জাস্ট সময়ে তোমার সামনে একটা রিলিজ করলো, রাইট? আমার কাছে 8 মাস আগেও উনি ধরা দিতে পারতেন, কিন্তু উনি ধরা দিলেন 8 মাস পর। মানে উনি কৈলাসে গেছেন মানে তার আগের বছর, কিন্তু আমার সঙ্গে পডকাস্ট হয়েছে তার অনেক পরে। তো এটা মনে হয় আর কি যে যখন যেটা হওয়ার তখনই বোধহয় সেটা হবে, তার আগে খুব বেশি দিমাগ লাগিয়েও কিছু হয় না। এটা অ্যাকচুয়ালি ভালো গেছে, 25 খুব ভালো গেছে, এবং সবাই চাইছে ওনার সঙ্গে আরেকটা পডকাস্ট মানে আসুক। আনফরচুনেটলি উনি চাইছেন না পডকাস্ট করতে। না, মহাদেবের বারমে কথা অ্যাকচুয়ালি তোমাদের এই এপিসোডটার মধ্যে মহাদেব তো যারা খুব বেশি স্পিরিচুয়াল পারসন, ওরা চায় না নিজেদের প্রচার বেশি হোক। অডিয়েন্সের থেকে কিছু পেয়েছো যে অডিয়েন্স কি নতুন এক্সট্রা দেখতে চায় বা কিরকম দেখতে চায়, বা আমরা থেকে আগে জেনে নাও কি রকম নাদের মধ্যে যে পডকাস্টগুলো এখন অবধি এসেছে, ওই কোন এপিসোডটা তুমি চুজ করবে যে এরকম এপিসোড আরেকটা দেখতে চাই, অ্যাপার্ট ফ্রম মন্দাকাদ্দা? মন্দাকাদ্দাটা বললে ওর জন্য উত্তরটা ইজি হবে। দ্যাটস ওয়াই টাফ কোশ্চেন। আমি চাইবো যে কন্টেন্ট ক্রিয়েটার আসুক, কারণ কন্টেন্ট ক্রিয়েটার এক্ষণে আমি দেখছি যে ত্রিপুরার মধ্যে কন্টেন্ট ক্রিয়েটার বাড়ছে, কিন্তু পিছনে যারা দেখছে ওদেরকে তারাই ট্রোল করছে। তো আমার ইচ্ছা করে যে ওরার সাথে এপিসোড করো, ওরা রিয়েল লাইফ। একজন দুজন কন্টেন্ট ক্রিয়েটরের সাজেশন দে, তুই আমি তোর কাছ থেকে শুনতে চাইবো। শাকিলাস কিচেন আছে, খুব বড় বড় পাহাড়ের মধ্যে গিয়ে এই ইনসাইড বলতে ত্রিপুরার মধ্যে কি হয় এইগুলিকে দেখাচ্ছে, কিভাবে খাওয়ান একজন। তারপর ওই শানু, আমি যেটা বললাম তোমার শানু মালাকা,
শানু মালাকার ভাই বেস্ট, হি ইজ ডুইং তো দারুণ কাজ ও ও আমার অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডও, ও যদি এপিসোডটা ও দেখছে তো বুঝতে পারবে। তো আমি একসাথে পড়তাম ওর সাথে, তো আমি তখন মানে বুঝতাম না ওর মধ্যে এই সব ট্যালেন্ট আছে। ট্যালেন্ট তো আমি আছে, ওদের ডান্সের ট্যালেন্ট তো এটা আলাদা, কিন্তু ওর যে মনটা দুর্দান্ত। তো ওর সাথে তা আরো অনেকেই আছে, কিন্তু আমি বলবো যে সবার সাথেই করো, কারণ কেন? এরকম এই লুকগুলো বা এরকম লুকের সাথে আরো এপিসোড দেখতে হ্যাঁ, যে বলতে বাকি সবার কথাই বলছে, কারণ কেন ওরা রিয়েল লাইফের মধ্যে কেমন ওদেরকে কেউ জানতে ওদের চায়। লাইফটা কেমন? ওদের লাইফটা কেমন। তোমার কোন এপিসোড এরকম আছে 100টা এপিসোডের মধ্যে যেটা দেখে তোমার মনে হলো যে এরকম এই লুকটার বা এরকম এপিসোড এরকম কথাবার্তা আরেকটা আমি চাই? আমার মধ্যে মনে হয় যে স্পিরিচুয়াল কন্টেন্ট Spiritual চ্যানেলের জন্য ভালো হবে না, তুমি দেখতে চাও? ঠিক আছে আরে বল রে, কিছু হবে না। এক নম্বর হলো বিশ্বরূপ ভট্টাচার্য, হ্যাঁ। আনন্দী বসু, হুম আর আর কি আছে, বাকিগুলো দেখেনি। তোর ফেভারিট এপিসোড কোনটা? আমার রনেস একদম ভালো লাগে, রনেস আমার, যেমন এই এপিসোডটা, হ্যাঁ এপিসোডটা রনেস আমার একদম ভালো লাগে। স্ক্রিপ্টেড বলতে অনেকে আছে না যে ক্যামেরার সামনে বসে আমার সব ভালো লাগে না। আমার তুমি যে কলকাতা গিয়ে অনেক দূরান্ত থেকে শুট করেছিলে, একজন সন্ন্যাসী, একজন আচ্ছা, বুঝতে পেরেছি। সকাল থেকে রাত্র যাবে। সকাল থেকে রাত হয়ে গেছে। আসানসোল গিয়েছিলাম। এটা কত নম্বর episode টা? নাম নাম শ্রী ব্রহ্মানন্দ গিরি। ব্রহ্মানন্দগিরি এপিসোড নাম্বার 27 ব্রহ্মানন্দগিরি অ্যান্ড প্র্যাংজন। একদম র আমার খুব মজা লেগেছে প্র্যাংজন এপিসোড, মানে প্র্যাংজন যেভাবে খুলে কথা বলেছিল, জাস্ট এনজয় এডিটিং ইট। না সিরিয়াসলি প্র্যাংজন মানে আসার আগে পর্যন্ত আমি ওকে যখন ফোন করেছি তখন ও আমাকে আগে থেকে বলেছে দাদা আমি কিন্তু একদম স্ক্রিপ্টেড চলতে পারি না। ও অন স্পট আমাকে বলছে যে তুমি অন স্পট আমাকে যা জিজ্ঞেস করো আমি সেটার উত্তর দেবো। আমি বলছি কোশ্চেনের কি একটা ঝলক দিয়ে রাখবো যে তুমি ওই দিন কেন খেয়েছিলে, ফার্স্ট কোশ্চেন ওটা ছিল আর কি। বলে ওটা দিয়ে তুমি শুরু করবে? আমি বলছি না এরকম টাইপের কোশ্চেন হতে পারে। হ্যাঁ বিন্দাস, কোনো প্রবলেম। যখন জিজ্ঞেস করেছিল এরকম রয়েছে, তুমি ডাইরেক্ট জিজ্ঞাসা ও শখ হয়ে গেছিল। কিন্তু তুই এটা বললি যে টোটালি অপোজিট এপিসোড, কিন্তু ওই যে আমি যেটা spiritually না, ও কথা বলি না, rawness-এর কথা। rawness-এর কথা বলছি। আরো আছে ব্রহ্মানন্দগিরির কথা যখন বললি এই বলি, মানে আমরা যখন দুপুরবেলা রেকর্ড করতে বসেছি হয়ে গেছে কি মানে পুরো সানসেট হয়ে গেছিল। আমার তো দেখ কলকাতায় প্রায়ই যাওয়া হয় ঠিক আছে, কিন্তু লোকাল ট্রান্সপোর্ট আমি একদম বুঝি না আর কি। তো বিশাল একটা মানে গাড়ি ভাড়া করে ওইখানে যাওয়া আসানসোল, এটার জন্য প্রচুর বকা গিয়েছিল পরবর্তী সময়। ইভেন ব্রহ্মানন্দগিরি নিজে আমাকে বকেছিলেন যে তুমি বললে আমি স্টেশন থেকে গিয়ে তোমাকে নিয়ে আসতাম ইত্যাদি। যাই হোক, সমস্যা যেটা হয়েছিল আমি ওখানে গিয়ে মোবাইল চার্জ দিতে পারিনি। এপিসোড শুরু হয়েছে মোটামুটি শেষের দিকে, হঠাৎ করে ওই সেম হয়েছে, আমার মোবাইল অফ হয়ে গেছে। তারপর আমরা কোনোভাবে এপিসোডটাকে মানে শেষ করেছি আর কি। মানে আমার মনে হয়েছিল যে ওনার সঙ্গে আরো বোধহয় কথা এগোতো, কিন্তু মোবাইলের কারণে প্লাস লাইট একদম লো হয়ে গিয়েছিল। আমার কাছে ওখানে আর কোনো অপশন ছিল না তখন। অলমোস্ট একটা জঙ্গলের মধ্যে বসে আমরা রেকর্ড করছিলাম, এবং ওটা রেকর্ড করতে গিয়ে আমার ওনার খুব একটা ভালো স্টোরি লেগেছে। এটার মধ্যে আছে, আমার যতদূর মনে পড়ছে। একদম। একটা মা স্টোরি, আমি এটা বলবো না, এটা এপিসোডটা দেখলে ভাই ওই লুম এই দেখো। তো প্রচুর আমি না মানে প্রত্যেকের সঙ্গে এই দেখো মানে কাস্ট ক্যামেরা যদি জুম করে দেখা আমার তাইনের এই স্টোরিটা মানে দুর্দান্ত। কত নম্বর এপিসোড এটা? প্লিজ 27। এটা গিয়ে প্লিজ একবার দেখো দেখো, দুর্দান্ত। আর রনেস অ্যান্ড প্র্যাংজন আর তো কিছু এরকম মাথায় আছে না, কারণ সবাই এরকম। আর মন্দাক্রান্তা স্ক্রিপ্টেড ছিল না, উনি একদম রয়েছিল, ওনার দিকে লাগছিল। একদম কারণ কি দিদির সাথে আরেকবার করো না। শোন না, যার আমার মনে হয় যে পরিপূর্ণ নলেজ রয়েছে তার সাথে স্ক্রিপ্টের কোনো প্রয়োজনই হয় না। আরে আরেকটা করো, যেমন শাহিনের সঙ্গে যখন খুশি কোনো স্ক্রিপ্টই থাকে না, কোনো আরেকটা করো দিদি, আবার আরেকটা প্লিজ। প্লিজ নেক্সট টাইম যখন আগরতলায় আসছো আরেকটা প্লিজ একবার আমার জন্য, আমরা কলকাতায় উড়ে যাব। আমার জন্য একটা। তোমার 100 এপিসোডের মধ্যে কোন এপিসোড গুলো তুমি আরো এরকম দেখতে চাও? দেখ রনেস আমার খুব পছন্দের, কিন্তু সেখানে যদি কথার ফ্লোটাও এরকম ভাবে থাকে তাহলে আমার খুব ভালো লাগে। যেমন প্র্যাংজনের সাথে যেটা হয়েছে এটা একদম ইয়ে চলছিল। হ্যাঁ, তারপর এখন যেটা চলছে মানে যেমন কথা শেষই হচ্ছে না, আরো প্রচুর কথা রয়ে গেছে আমাদের। তুই মাঝে মাঝে বলিস না যে 100টা ইজ নট এ ম্যাটার অফ জোক। মানে এই যে 100টা এপিসোড তৈরি হলো, আমি এখনো ভাবছি যে আসলে 100টা হয়ে গেল। মানে এখনো নিজেকে যখন প্রশ্ন করি তখন মনে হয় যে এটা কিভাবে পসিবল। তো এটাই আর কি, মানে এটার পেছনে তো প্রচুর গল্প। তুই মানে এপিসোড ধরে ধরে গল্প করা যাবে। কোন গেছে সঞ্জু বড়াইয়ের কথা বলছে যে ওনার সঙ্গে কিভাবে সঞ্জু বড়াই দা
রক। তো বলো সঞ্জু ভাই কত নম্বর এপিসোড? ট্রেলারটা আমার খুব এডিট করে খুব মজা লেগেছিল, মানে একদম ফান ট্রেলার একদম। একদম সঞ্জুদার সঙ্গে কথা বলার শুরু হচ্ছে ইনস্টাগ্রামে, ওইখানে যাওয়ার মানে কলকাতা যাওয়ার বেশ কিছুদিন আগে থেকে আমি দাদাকে কন্টিনিউয়াস মেসেজ করে চলেছি। এবার মেসেজ সিন হচ্ছে না জেনারেলি, আর আমিও ধৈর্য হারা না হয়ে বারবার কোথাও না কোথাও একটা হোপ কাজ করছিল যে একটা রিপ্লাই আসবে। এবার দাদাকে বললাম যে দাদা আমি এরকম ত্রিপুরাতে থাকি, একটা পডকাস্ট করতে চাই ইত্যাদি প্রভৃতি। তো এবার দাদা বললো তো চ্যানেলের লিঙ্কটা পাঠা। এই রে আমার তো চ্যানেলের সাবস্ক্রাইবার এইটুকু। তো তারপরে লিঙ্ক পাঠালাম হোয়াটসঅ্যাপে, এবার কথা হচ্ছে, এবার কমিউনিকেশন হোয়াটসঅ্যাপে গেল, ইনস্টা থেকে হোয়াটসঅ্যাপে। কলকাতায় পৌঁছে গেছি, তখন পর্যন্ত ডেট ফাইনাল হয়নি। আমি ওনার এপিসোডটা রেকর্ড করার জন্য আমি টিকিট কাটছি, আমি আগরতলায় আসবো করে। হ্যাঁ, তো একটা এপিসোড রেকর্ড করেছি, করে তারপরে বেরিয়ে দাদাকে ফোন করেছিলাম, দাদা কালকে তো আমার সকালবেলা আসার কথা রয়েছে তোমার এখানে। ও বলছে তুই এমনি আমার এখানে ঘুরতে আয়, কেনই ফালতু পডকাস্ট করবি, আমি করিনি তার আগে ইত্যাদি। আমি প্রচুর বলে কয়ে দাদা প্লিজ আমি এখন পর্যন্ত তোমার পডকাস্টের জন্য টিকিট কাটিনি, এই সেই বলে টলে চলে গেছি পরদিন বারুইপুর দাদার এখানে রেকর্ড করার জন্য। বাড়ি এসে আমি যখন টিকিটটা কাটি তখন দেখি ফ্লাইট ফেয়ার 11,000 টাকা। ও ভাই 11,000 টাকা, ও মাই গড! এই একটা এপিসোড রেকর্ড করতে 11,000 টাকা দেবে। কারণ কি ওনার তো কনফার্মেশন পাচ্ছিলাম না। এবার উনি আদৌ দেবে কি দেবে না, আমি টিকিটটা কাটতে পারছি না। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে না সত্যি সবাই এপিসোডটা খুব পছন্দ করেছে। ইভেন এটা এখন একটা রানিং এপিসোড, এখন এটার মধ্যে কমেন্ট আছে। তো আমার মনে হয় যে ওর্থ ইট। হ্যাঁ ভর্তি। এটা ট্রেলারটা, এটা তাইনের কথা, তাইনে ফার্স্ট টাইম তো এমনি তোমারে পডকাস্ট করতে আসলি। হ্যাঁ, প্রথম দাদা প্রশ্ন করছিলাম, এরপর আরে এটা তো আমার পডকাস্ট, সরি বল। দুর্দান্ত এপিসোড তো, গ্রেট হোস্ট। এবং ওইটাও খুব রক ছিল, কিন্তু ওইটাও কোনো স্ক্রিপ্ট ছিল। সবটাই তো তোমার বাকি সবটাই বেস্ট র এপিসোড আমি যেগুলো বললাম ওগুলো আমার সবগুলো ভালো লেগেছে। কিছু তো স্ক্রিপ্টে এখন পর্যন্ত করেনি, কিন্তু এইটা স্ক্রিপ্টেড না, মানে আমি বলেছি যে লোক যেভাবে ক্যামেরার সামনে এসে একদম গুছিয়ে যায়। একটা কথা কি, সবাই ক্যামেরার সামনে 100টা এপিসোড, আমি যেটা এটাই তুমি যেটা এখন করছো, 100টা এপিসোড যোগ না, 100টা এপিসোড এও টাইম এখন পর্যন্ত একদিনও মিস হয়েছে না কিন্তু 100টা এপিসোডের মধ্যে। তো 100টা ডেইলি সেম টাইমে সেম ইয়ার মধ্যে এই গেস্ট খোঁজা, তারপরে এডিটিং, তারপরে ব্যাকগ্রাউন্ডে কি হইতেছে, ওখানে তুমি কইতেছো দেখো অডিয়েন্সে বুঝতে পারতেছে তোমার 11,000 টাকা একটা টিকেটের মধ্যে তুমি ওইখানে গেছিলা। তো এটাই এখন বুঝতে পারতেছে, বাট তারা তো দেখতেছে প্রতি স্যাটারডেতে যাচ্ছে, টাইমে যাচ্ছে আর তুমি দিচ্ছ, কিন্তু 100টা এপিসোড মাইলস্টোন। তো দুর্দান্ত, এটার জন্য আমি তোমাকে হ্যাটস অফ। হেডস অফ। না আরেকটাও গল্প বলি যে এই 100টা এপিসোড না আমি চাই যে এটা আরো নাম্বারটা বাড়তে থাকুক। ইনফ্যাক্ট আমার সমস্ত ফ্রেন্ডসরা, দর্শকরা সবাই চাইছে নাম্বারটা আরো বাড়ুক। অফকোর্স আমরা যেটা আকাশ ছোঁয়া যায় না এরকম একটা নাম্বার হতে পারে, হু নোস। হয়তো আমি থাকবো না, হয়তো অন্য কোনো হোস্ট থাকবে, কিন্তু আমাদের এই যে জার্নিটা, যেটা জিনিস রনেস এর কথা বলি, অথেন্টিক ব্যাপারের কথা বলি, এটা যেন এই জার্নিটা যেন কন্টিনিউ থাকে। আমি নাও থাকতে পারি, অন্য কেউ থাকবে, ফিঙ্গার ক্রস, কাজটা চলে যায়। এটা হচ্ছে আমাদের, এটা অ্যাকচুয়ালি সত্যি, এটা দুর্দান্ত। আমার এনাদের সম্বন্ধে আরো অনেক কিছু আছে যেটা আমরা এক্ষুনি বলতে পারবো না, কিন্তু এটাই, এটা বদ্ধ হবে না কখনো। এটা আমি দাদাকে, তোমাকে ওই আমার অনেক সময় দাদা অফিস ছেড়ে আমার কাছে যায়, তো আমরা যখন বসি না স্পেশাল আড্ডা তখন যেমন অনেক কিছু আমি দাদার থেকে শিখতে পারি। যে তানের মধ্যে একটা জিনিস আছে যে হোপ কখনো ছাড়ে না, ঠিক আছে? যে কখনো একটা জিনিস হয়েছিল আমাদের চ্যানেল চলাকালীন, চ্যানেলটা ডিলিট হয়ে গেছিল। মাই গড ভাই, এটা দিয়ে আমরা স্টোরিও বানিয়েছি একটা। এটা এইটা সেম ঘটনা এমনই হয়েছিল। দাদার সামনে গেস্ট আছে, তো গেস্টের নাম কি ছিল? তো তখন একজন ফোন করে বলে যে তোমার চ্যানেল তো এখন নেই। সেম স্টোরিটা এখন দেখ, এখন আমরা যেরকম ভাবে চলি, মোটামুটি ধর 1 মাস বা 2 মাসের রেকর্ড আমাদের কাছে করা থাকে। তখন এমন হতো কি একটা এপিসোড রেকর্ড করা মানে আমাদের কাছে একটা বিশাল ব্যাপার, ঠিক আছে? তখনের টাইমে দাঁড়িয়ে তোমার চ্যানেলটা ডিলিট। হ্যাঁ, এবার পূর্ণিদির এপিসোডটা যেদিন মানে রেকর্ড করতে বসেছি, সেদিন সায়নের একটা এপিসোড রিলিজ হয়েছে। তুমি যে সময় তুমি এপিসোড
চলতেছে। তো কত নাম্বার এপিসোড পূর্ণিদির এপিসোডটা? এপিসোড নাম্বার 40 যেটা রেকর্ড চলছিল। তো 40 মধ্যে দাঁড়িয়ে তুমি তখন ছিল চ্যানেলটা নতুন, এতগুলি 40-40টা এপিসোড বানিয়েছো, তো চ্যানেলটা ডিলিট। তারপরে মোটিভেশন কি আসে তোমার যে আমি এপিসোড আরো রেকর্ড করব? কেমনে তুমি তখন, তোমার কাছে চ্যানেলও নেই? বিষয়টা হচ্ছে পূর্ণিদির এপিসোডটা যেদিন রিলিজ মানে রেকর্ডিং হচ্ছিল ওটা ছিল এপিসোড নাম্বার 40, আর সেদিনকে আমার যে এপিসোডটা রিলিজড হয়েছিল সেটা ছিল এপিসোড নাম্বার 38, শাইনের একটা এপিসোড। এটাও আমার ভুলের জন্য গেছে ভাই, আমি এমন একটা ফটো, এমন কিছু নয়, এটা জাস্ট থাম্বনেলস এর মধ্যে আমরা এমন একটা ছবি লাগিয়েছিলাম, খাজুরাহোর একটা ছবি ছিল, ওটা ইউটিউব অ্যালগরিদমের মধ্যে ওটাকে একটা মানে নিষিদ্ধ ছবি হিসেবে মানে গণ্য করে, এবং তারপর সেই চ্যানেলটা রেস্ট্রিকশন চলে এসে ডিলিট হয়ে যায়। না দা কসমিক সাউন্ড সার্চ করো, নো চ্যানেল, খালি কিছু নেই, নো সার্চ রেজাল্ট, নো ফাউন্ড, এরকম হয়ে গেছিল। মনে আছে আমরা স্টোরিটা সেম ভাবে ক্রিয়েট করেছিলাম। এটাই স্টোরিটার মধ্যে আমরা যেভাবে করেছি, স্টোরিটা তুমি একবার দেখো, যেভাবে করেছি সেম এইভাবে আমাকে ফোন করে বললো চ্যানেল ডিলিট। আমি কোন চ্যানেল? নাদ্দা, আমরা কয়টা চ্যানেল রে ভাই? নাদ্দা কসমিক, হ্যাঁ কি বললে? তো আমি ফুল শক যে চ্যানেল ফার্স্ট টাইম কিচ্ছু, আর তখন গ্রোয়িং পিরিয়ড ছিল, তখন এমন ছিল যে মানুষ আস্তে আস্তে কানেক্ট হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি পূর্ণিদি। আচ্ছা তোমার সাথে এমন কি হয় যে মনে করো তোমার চ্যানেলটা ডিলিট, তো তোমার ভিতরে কি এমন আসে যে না এটা মনে হয় ঠিক হয়ে যাবে? আমি তোকে খবরটা বলে তারপর আমি সিটে এসে বসি, অ্যাকচুয়ালি আমি ওই চোখে মুখে একটু জল দিয়ে একটু সিচুয়েশনটাকে হালকা করার চেষ্টা করি, আর মনে মনে বলি যে যদি 38 এপিসোড যায় তো গেল, আবার একটা নতুন স্টার্ট দেবো, এটাই আমার কাছে মনে হয়েছে। কারণ কি আমার কাছে মনে হচ্ছে কোথাও থেমে যাওয়াটা তো আমার কাজ নয়, কারণ কি আমার তো কাজটা এগিয়ে নিয়ে যেতে লাগবে, ঠিক আছে? তার পরবর্তী সময় যে কন্টেন্ট গুলো আসবে সেগুলো দেবো, আর একটা নতুন চ্যানেল ক্রিয়েট হবে, কি হয়েছে তাতে? ওটাই বুঝলাম আমি, কিন্তু এগিয়ে যাওয়াটা তো ঠিক আছে, কিন্তু এতগুলি দিন তুমি কাজ করলে এটার মধ্যে কোনো ইমোশন যথেষ্ট। এবার সেটা নিয়ে যদি আমি বসে থাকি তাহলে পরের কাজ না, বসেন না। তুমি কিভাবে আমাকে হঠাৎ করে বললে যে হ্যালো চ্যানেলটা তো ডিলিট? আমি কই হ্যাঁ একটা শখ, কিন্তু তুমি এটাকে খুব দুর্দান্ত ভাবে এটাকে হ্যান্ডেল করেছো। তাই এর মধ্যে বোঝা যায় যে তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি একদম। লিডারশিপ আছে কিনা জানি না, কিন্তু আমার কাছে ওটা মনে হচ্ছে লিডাররা এমনই হয়। লিডারের কেমন হয়? হ্যাঁ, কারণ ওর একজনে মনে করে হাত কেটে গেল, তো লিডারের যেহেতু হাত কেটে যায়, তখন যদি বলে হ্যাঁ আমার হাত তো কেটে গেছে, এখন আমি কি করব? ও বলে হাত একটা আছে, এই দেখো আমার হাত, তো এই হাত আর তোমাদের কত হাত, সবাই মিলে একসাথে। তো লিডাররা এমনই হয়। তো আমার এই এখান থেকে অনেকটা দুর্দান্ত। আর এটা আমারও একটা এক্সপিরিয়েন্স হওয়ার দরকার ছিল, কেন কি ধর আজকে থেকে মানে ওই সময়টা যদি আমরা ওই জিনিসটাকে রেকটিফাই করার সুযোগ না পেতাম, তাহলে হয়তো আমাদের ভবিষ্যতে আরো অনেক ভুল করার সম্ভাবনা থাকতো। তো আমার মনে হচ্ছে যে পরবর্তী সময় থেকে কিন্তু আমরা থাম্বনেলস এর টেক্সট চুজ করা থেকে শুরু করে আমরা যে ডেসক্রিপশনে যা কিছু লিখি ওগুলোর মধ্যে আরো অনেক সতর্ক হয়েছে। তো প্রত্যেকটা বিষয় দরকার শিখার জন্য। এটাই একবার চ্যানেলে অনেক কিছু হয়েছে 100টা এপিসোডের মধ্যে চ্যানেল রিলেট। পূর্ণিদির কমেন্টটা পড়তে চাই। পূর্ণিদি একটা খুব ভালো কথা লিখেছে। পূর্ণিদি লিখেছে, আমার এখনো মনে পড়ে আমার এপিসোডের দিন তুই কত বড় সমস্যাতে পড়ে গিয়েছিলি, তারপরেও পুরোটা এপিসোড মুখে হাসি রেখে শেষ করেছিলি। একেই বলে পজিটিভ ভাইবস। অনেক দূর অব্দি পৌঁছে যাক তোর আর আমাদের না দাদা কসমিক সাউন্ড। ভালোবাসা রইল, সিদ্ধার্থ। থ্যাংক ইউ পূর্ণিদি। আমরা কয়েকটা কমেন্ট পড়ি বোধহয়। মা লিখেছে, কালকে পরশু অব্দি পড়া হয়ে যাবে। 100। বাহ, কথাটা খুব ছোট্ট শোনালো, এর জন্য প্রথমেই জানাই আন্তরিক অভিনন্দন। জয়রামের কাছে প্রার্থনা করি এই একের পাশে অসংখ্য শূন্য আর পালক গুটি গুটি পায়ে সংযুক্ত হোক। নমস্কার, থ্যাংক ইউ আন্টি। তারপরের কমেন্ট বিশ্বজিৎ দে, আমরা যে রেগুলার দেখি লাইক কমেন্ট করি, আমরা কি পামু? সিঙ্গারা আর চা। কে খাওয়াবে? তুই না, সিঙ্গারা আর চা তুমি যাবে দোকানে গিয়ে নেবে, খাবে, ঠিক আছে? আর বলবে নাদ্দা কসমিক সাউন্ডের মধ্যে লাইক করেছি, ওনাকেও বলবে লাইক আর কমেন্ট করতে, ঠিক আছে? থ্যাংক ইউ দাদা। তুমি 3 জনকে বললো, ওই 3 জনগুলো আরো 3 জনকে বলতে। সলমান খান, থ্যাংক ইউ দাদা, তুমি লাইক করেছো এন্ড কমেন্ট করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট মধুমিতাদি লিখছে, বাহ কিভাবে দিন যায়, মনে হয় সেদিন শুরু করেছো। 100 থেকে 200, 300, 400, এইভাবেই আরো অনেক এগিয়ে যাক নাদ্দা কসমিক সাউন্ড। অভিনন্দন, শুভেচ্ছা, অনেক ভালোবাসা। দিদি তারপরে আরেকটা কমেন্ট করেছে, আমার মনে হয় ভালো কোনো কাজ করতে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, এটা খুবই স্বাভাবিক। প্রশ্ন ঠিক বলবো না, এটা আমার জানার বিষয়, খুবই ইচ্ছে। তা হলো আমরা যে সুন্দর পরিচ্ছন্ন পর্বগুলো দেখি তার পেছনে অনেক লোক কাজ করে। নাদ্দা কসমিক সাউন্ড
সাউন্ডের কর্ণধার হয়ে তাদের তুমি সিদ্ধার্থ শাহ কিভাবে পরিচালনা করো, আর আমার প্রত্যেকে তোমার কাছে কাজ করার অভিজ্ঞতা নিয়ে একটা পর্ব তৈরি করেছে। মধুমিতা দি, তোমার তুমি যে কথাটা বলে সেটা নিয়ে অলরেডি একটা পর্ব তৈরি হচ্ছে, আশা করি তুমি দেখছো। না, না, না। ডিটেল মে পরিচালনা বলো, পরিচালনা। বলো বলো বলো। প্রথম শুরু হবে আমার থেকে, বলো হ্যাঁ। কি পরিচালনা। না না না, ওই দিক থেকে শুরু হবে না, এদিক থেকে শুরু হয়েছে, এবার এদিক থেকে যাবে, বলো। না না না, এটা একটু বেশি লম্বা যাবে তো, আমার শর্টে সেরে দাও। না না, সব দিয়ে কি যাবে, কোনো না অসুবিধা না না, নেই। আচ্ছা, পরিচালনা ওকে এবার নিয়ে বল। বলো। পরিচালনা, বাপরে এটা একটা ভীষণ টাফ কোশ্চেন। তুমি ওকে কিভাবে চালাও, নাকি ও তোমাকে চালায়? পরিচালনা মিন্স তোমাকে কিভাবে গাইড করে, গাইড। টপিক হচ্ছে আমি তো এটা কেমনে চালাইতেছি, আমি তো এটা কেমনে কাজ আচ্ছা। দিতেছি, গাইড করতেছি ইত্যাদি। হ্যাঁ, ওকে তুমি কিভাবে চালাও বা ও তোমাকে চালায় তুমি? আচ্ছা, তুমি বলো। ওর সঙ্গে সবসময় যে বিষয়টা নিয়ে আমার কনফ্লিক্ট হয় সেটা হচ্ছে টপিক বা গেস্ট বা হচ্ছে কি বলবো, না, পরিচালনা কিভাবে করবো ওকে তুমি কিভাবে চালাও, জাস্ট এটা বলো। কিচ্ছু করবি না। বলো কিভাবে চালাও ওকে। সত্যর ক্ষেত্রে যেটা হয় যে কখনো যদি আমি ভেঙে পড়ি ও আমাকে খুব সাপোর্ট করে, আবার যখন ও ভেঙে পড়ে তখন আমি বুঝি যে আমি এমন এমন কিছু কথা বলি যেটা থেকে ও মোটিভেশন খুঁজে নেয়। এটাও স্বীকার করে না, কিন্তু ও জানে এটা, মানে আমি ঠিক হ্যাঁ, স্বীকার করি না কোন সময়। মানে আমার ফেস টু ফেস হয়তো বলে না, কিন্তু এটা আমি জানি। আর এছাড়া পরিচালনা বলতে হ্যাঁ, যেটা সমস্যা হয়, যেমন ওই তুই প্রথম দিকে বললি না ঈশা ফাউন্ডেশনের যে থাম্বনেলসটা রেডি করেছিলি, তো এরকম কন্ট্রোভার্সি তুই বিভিন্ন জায়গাতে দেওয়ার চেষ্টা করতে, আমি বারবার তোকে বলতাম যে এগুলো করার দরকার নেই, হ্যাঁ। যেটা যাওয়ার এটা এমনি যাবে বা এমনি Actually হবে। এটা ওটা সত্যি। প্রথম দিকে হতো, এটা সত্যি। বাট এখন এই ধরনের ঝামেলাটা হয় না। আর এর সাথে যেটা না ঝামেলা না হয়- না না, না ওর বিষয়ে আসছি। এবার তোর সাথে যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে যে আমি কখনো শর্টে কথা ছাড়তে পারি না, আর তুই একদম কেটে 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 মানে এটাকে যদি এতখানি থাকে ওইটাকে এইটুকু করে দেয়। এটা কিন্তু একটা ভালো গুণ শুধু। দ্যাটস হাউ আ গুড এডিটর ওয়ার্কস ম্যান। পরিচালনা হচ্ছে এখানে, পরিচালনা, হ্যাঁ, আমাকে কিভাবে কিভাবে পরিচালনা? চালাও। না, চালানোর দরকার হয় না, আমি শুধু আমার কথাগুলো বলি। এবার তুইও একটা সময় যখন আমরা প্রথম কাজ শুরু করতাম, মানে এটা- তুইও আমার ফ্লেভারটা বুঝতে পারিসনি আর আমিও বুঝতে পারিনি যে তোর ফ্লেভারটা কি। তারপর যখন আমরা 2, 4, 5টা কাজ একসঙ্গে করে নিয়েছি, তখন আমার মনে হয়েছে যে ওকে এইটুকু বলে দিলে বাকিটাও করে নেবে। তো আলাদা করে পরিচালনা করার এখানে কোনো মানে তুমি বলে দাও দরকার হয় না। দিদিকে যে আমি একটা ভালো টিম নিয়ে আটকাচ্ছি। of course, ভালো যে team। দুর্দান্ত। আর যদি বিজয়ের কেউ সাথে- কেউ যদি সুনাম না করে, নিজের সুনাম নিজে করে নাও। We are a good team, man. Accept it now. We are a good team. আর মধুমেধাদি তো সবচেয়ে প্রথম বিজয়ের সাথে এনকাউন্টার হয় কলকাতাতে, যখন আমাদের বাক্স মন্দির চলাকালীন আমরা যে সেগমেন্টটা করেছিলাম না সবার সঙ্গে পডকাস্ট করার বিষয়টা, তো সেইখানে মধুমেধাদি যেহেতু ওইখানে ছিল তখন কলকাতায়, আর আমি এখানে বসে, তো বিজয়কে পাঠানো হয় তুমি যাও মধুমেধাদির এখানে ক্যামেরা গুলো একটু ধরতে লাগবে, এবং সেটা আমাদের প্রথম অনলাইন একটা পডকাস্ট রেকর্ড হয় মধুমেধাদির সাথে, ভিডিও কল। এবং বিজয়ের সাথে টিমে জুড়ে যাওয়ার বিষয়টা হচ্ছে বিজয় একদিন আমাকে মেল পাঠায় যে আমি এরকম পোস্টার ডিজাইন করি, তোমার পোস্টার গুলো আমি ডিজাইন করতে চাই। ওইখান থেকে ও একটা স্যাম্পল পাঠাতে বলে ও একটা বানিয়ে দেয়, পছন্দ হয় এবং তারপর কাজ শুরু। তবে ওর ক্ষেত্রে যেটা হয়, আমাদের ভীষণ কমিউনিকেশন গ্যাপ থাকে। ও যেটা বলে আমি বুঝতে পারি না, আমি যেটা বলে ও বুঝতে পারে না। তো যেই কারণে কি হয়, আমাদের সঙ্গে বসে থেকে কাজ করাতে হয়। মানে ও যদি বলছে যে এইটা, আমি বলছি এইটা না এইটা, অনেকক্ষণ পরে গিয়ে ও বুঝতে পারে আচ্ছা ও এইটা বলেছিল। তারপর মানে যেটা ধর 5 মিনিটে হতো, এটা ধর আমাদের জন্য 15 মিনিট লাগে, তারপরেও কাজটা হয় আর কি। তো এই হচ্ছে বিষয়টা আর কি। আশা করি ও এই মোটামুটি 7-8 মাসে যতটুকু গ্রুমড হয়েছে, তা না আরো গ্রুম হবে। বিজয় প্রথম দিকে যেভাবে রিল বা পোস্টার বানাতো এখনো অনেক ইমপ্রুভ করেছে। হ্যাঁ। মানে আমি ডেফিনেটলি বলবো যে হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। ও অনেক ভালো রেসপন্স করে, এবং ওর আরেকটা বিষয় আছে, ও শোনে ভালো, সেটাকে ইমপ্লিমেন্ট কিভাবে করতে লাগবে ওইটার ধারণা ওর কাছে থাকে না, যেই কারণে ওর একটু প্রবলেম হয়। যদি সেই কারণে আমি বারবার ওকে বোঝাতে লাগে এইটাই ভাবে এইটাই ভাবে এইটাই। নেক্সট কমেন্ট। ঠিক আছে, তাহলে দিদি তুমি তোমার আনসার পেয়ে গেলে Yeah. ধন্যবাদ। দিদি তুমি তোমার আনসার পেয়ে গেলে ধন্যবাদ। আমি একটু এটিটিউডে বলেছিলাম। সরি দিদি। প্রিয়াঙ্কা লিখছে 100 এপিসোডস মানে শুধু সংখ্যা না, এটা তোর ডেডিকেশন, প্যাশনের একটা স্টোরি। হিউজ কনগ্রাচুলেশনস তোর জন্য। এই 100টা এপিসোডের মধ্যে কোন এপিসোডটা তোর কাছে সবচেয়ে স্পেশাল এবং কেন? আমি এখনো বলবো ইটস আনন্দি বাসু এপিসোড নাম্বার 91। অরূপ মজুমদার লিখছে জয়রাম পাশে আছে দাদা, 100 করো, 1000 করো, 1000 আরো হবে। আর কনগ্রাচুলেশনস দাদা, আরো অনেক সময় যাক এই না দাদা কসমিক সাউন্ড। থ্যাংক ইউ। Thank you. থ্যাংক ইউ অরূপ, থ্যাংক ইউ সো Thank you মাচ। for your valuable comment.
মলয় ব্যানার্জি লিখেছে, খুব সুন্দর দুটো এপিসোড দেখেছি, একটা বিশ্বরূপ ভট্টাচার্য দাদার আর একটা মানসী ভট্টাচার্য দিদির। পডকাস্ট দুটো বহুদিন মনে থাকবে। গুরু কৃপা নিয়ে এমন আরো অনেক পডকাস্ট চাই। থ্যাংক ইউ মলয়দা কমেন্ট করার জন্য। আমরা চেষ্টা করব অবশ্যই এরকম আরো অনেক এপিসোড তোমাদের জন্য নিয়ে আসায়। মুক্তা পাল মানে আমার বৌদি লিখছে, আমার বিশ্বাস তুই আরো অনেক দূর যাবি আর ভালো ভালো কাজ কর, আমরা দেখার অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ সো মাচ বৌদি। মনীষা সাহা আমার খুব পছন্দের একজন ছোট বোন, উদয়পুর থাকে। ও লিখছে, নাদ্দা কসমিক সাউন্ড আরো এগিয়ে যায়। থ্যাংক ইউ মনীষা, থ্যাংক ইউ সো মাচ। আর পাঞ্চালি ভট্টাচার্য আন্টি লিখছে, অনেক অভিনন্দন রইল সবার জন্য, সবগুলি খুব ভালো ছিল, অসাধারণ ছিল, কৈলাস দর্শনের এমন আরো অভিজ্ঞতা জানতে চাই। এই কমেন্ট আমার খুব ভালো লাগলো, অনেক অভিনন্দন রইল সবার জন্য। একটা কাজের পেছনে যে অনেকগুলো লোক জুড়ে থাকে এটা আমরা অনেক সময় ভুলে যাই। তো আমার মনে হয় যে ক্রেডিট সবসময় একটা টিমের জন্য হওয়া উচিত, না তো কোনো হোস্ট, না তো কোনো গেস্ট, না তো কোনো এডিটর, না তো বাকি যারা আছে। আমার মনে হয় এই যে কথাটা আন্টি লিখলো এটা একদম যুক্তিযুক্ত। থ্যাংক ইউ সো মাচ আমাদের সবার পক্ষ থেকে। মাসিমণি লিখছে, মমতা পোদ্দার লিখছে, কনগ্রেচুলেশনস। থ্যাংক ইউ মাসিমণি। আরজে সুনন্দা, ওয়ান অফ দা মতলব কি বলবো, খুব দারুণ একটা পডকাস্ট ছিল আরজে সুনন্দার সঙ্গে। দিদি লিখছে, অনেক অনেক অভিনন্দন রইল। জয়ন্তী চৌধুরী দিদি লিখছে, অভিনন্দন দিদি, অনেক অনেক ধন্যবাদ তোমাকেও। আর মুক্তা সেনগুপ্ত আমার মাসিমণি লিখছে, অনেক অনেক শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ। আরো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। মানে আরো আছে আরেকটা কমেন্ট এসছে তোর ইনস্টাগ্রামে, দেবলীনা সাহা লিখছে, ফার্স্ট অফ অল হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস টু ইউ, আই এম শিওর ইট ওয়াজ নট অলওয়েজ এ পিস অফ কেক. I would like to ask whether there was a time when you felt like giving up. When was it and how you had fought back? ওই যেই কথাটা বলছিলাম যে কখনো যখন আমি ডিমোটিভেটেড হয়ে যাই তুই আমাকে মোটিভেশন দিস, আবার যখন ও হয় ভাইস ভার্সা থাকে আর কি বিষয়টা। একদম প্রথম দিকে যখন এপিসোড গুলো হচ্ছিল কখনো কখনো এমন হয়েছে যে অনেক গেস্টের কাছে গেছি, অ্যাপ্রোচ করেছি, ফলোয়ার্স কম দেখে বা সাবস্ক্রাইবার কম দেখে অনেকে না করে দিয়েছে। আবার অনেকে এমন হয়েছে যে 20,000 30,000 টাকাও চেয়েছে আমার কাছে পডকাস্টে আসার জন্য। বাই দ্য গডস গ্রেস আমি যে টপিকে ওনার সঙ্গে পডকাস্ট করতে চাইছিলাম, ভগবানের আশীর্বাদে আমি অন্য আরেকজন গেস্টকে পেয়ে গেছি। এটা বলতেই হয়, মানে একজন না আসতে পারলেও আরেকজনকে ভগবান আমাকে ম্যানেজ করে দিয়েছে। এইরকম কিছু মোমেন্টে যখন আমার এপিসোডগুলো নিয়ে খুব টেনশনে ছিলাম, গেস্ট পাচ্ছি না, পয়সা খরচা হয়ে যাচ্ছে, তার থেকে কিছু আউটকাম আসছে না, লোকজন দেখছে না ভালো করে, অনেক সময় ভেবেছিলাম যে হয়তো চ্যানেলটাকে বন্ধ করে দেবো, কাজ আর করবো না, বা করে কি লাভ হবে। কিন্তু যেই মুহূর্তে কথাগুলো বলেছি, তারপরে যখন আবার ওর সঙ্গে এটা নিয়ে ডিসকাস হয়েছে, তখনই আবার একটার জিনিসই উঠে এসছে যে আমার কাজের পারপাস তো ফলোয়ার গেইন করা নয়, আমার কাজের পারপাস তো ভিউয়ার্স নয়। এটা তুই আমাকে অনেকবার বলেছিলি যে তোমার পডকাস্ট যদি লোকজন না দেখে তুমি এত চাপ নিচ্ছ কেন। তুমি তো প্রথমেই বলেছিলে যে তুমি ভিউ চাও না, তুমি তো কন্টেন্ট দিতে চাইছো, তুমি ভালো কন্টেন্ট দিতে চাইছো। তো সেটা যদি তোমার টার্গেট থাকে, তাহলে যখন লোকজন দেখছে না, তাহলে তো এটা নিয়ে তোমার দুঃখ হওয়ার কথা নয়। কিন্তু তাও কখনো কখনো বোধ হয় ওই জিনিসগুলো আমাদের একটু মোটিভেশনে টাচ করে, যখন আমরা নিচ থেকে সেগুলো না বুঝি, তখন তোদের মতন কিছু টিম মেম্বার থাকে যারা আমাকে বোঝায়। না, আমার দাদার একটা জিনিস দুর্দান্ত লাগে, যখন মোটিভেশন থাকে না জিরো, একদম জিরো, যে আমি এক্ষণে আর কিছু আর পারবো না, শেষ খতম। কিন্তু যেই সময় একটা লাইট বা আলো দেখে, তখন হয়তো বা আমার মুখ দিয়ে বাড়িতেছে, বাট অন্য কোনো জায়গার থেকেও তুমি কিছু দেখলে এই জিনিসটা ধরনের চেষ্টা করো। তো এই জিনিসটা আমার দুর্দান্ত, তোমার থেকে এই জিনিসটাও শিকার আছে, যে যে সময় তুমি ডাউনে যাও তখন তুমি হোপ থাকে যে একটা আছে হাতে মাত্র, তখন ধরে এটা। 100তম এপিসোডের মধ্যে প্রীতম এই কথাটাই অনেকবার বলেছিল যে আমি পডকাস্টে বসে একটা জিনিস বুঝলাম যে তুমি প্রত্যেকটা জায়গা থেকে নতুন একটা কিছু যখন উঠে আসছে, তুমি এটা থেকে নতুন কিছু একটা শেখার চেষ্টা করছো। এবং ওটা ওর সঙ্গে আমার ফার্স্ট ইন্টারেকশন ছিল, তাতেই ও এইটুকু বুঝতে পেরেছে। তার মানে সামহাও কোথাও না কোথাও বোধহয় আমার মধ্যে এই জিনিসটা আমি বিল্ড আপ করার চেষ্টা করছি, বা ওই জিনিসটা নেওয়ার চেষ্টা করছি। আরে তুমি কতবার বলেছো যে আমি চ্যানেল বন্ধ করে দেবো, তারপরে এপিসোড এটা মনে হয় আপলোড করতে পারবো, অনেকবার বলা হয়। আমি যখন বলি না, আমি তখন এটাও ভাবি যে আমি হয়তো এটা কথাই বলছি। হ্যাঁ, আমি জানি যে আমি তারপরের দিন আবার বলবো যে চল কাজ করি, একটা নতুন এন্তো থাকবে, ওই গেস্টের সঙ্গে বসবো, কিন্তু তখনও ওই হঠাৎ করে একটু ফ্রাস্ট্রেশন বেরিয়ে যায়। বাট আমরা কিন্তু বন্ধ করি না, প্রত্যেক স্যাটারডে আমাদের এপিসোড আসছে। দুর্দান্ত। তো এইটাই দিদি, তুমি এটার আনসার পেয়েছো, থ্যাংক ইউ দেবলীনা। রানরুপ অফিসিয়ালটা কার পেজ রে, ওখান থেকে একটা কমেন্ট আসলো, এটা কি পড়বো? হ্যাঁ পড়ছি তাহলে। রানরুপ অফিসিয়াল কার ভুল গয়ে আপনি কো, এটা কার প্রোফাইল? হ্যাঁ, ওরা এখানে কমেন্ট করলো, ঠিক আছে।
আমার রানরূপকে একটা প্রশ্ন আছে। আগে আমার যখন ভিডিওগুলো আসতো প্রায় মানে শেষের দিকে তোদের একটা কমেন্ট থাকতো যে রানরূপ ইজ উইথ ইউ, এখন এই কমেন্টটা থাকে না কেন? একটা স্টোরি, এটা আমার অ্যাকচুয়ালি আমি তোমার ওই দিনে কইছিলাম যে আমরা প্রচুর আড্ডা হয়। আমার বাবা সবসময় একটা কথা কয় যে যেই সময় কেউ ভালো টাইম থাকে তখন যদি নাও থাকোস কোনো প্রবলেম নেই, কিন্তু যেই সময় কেউ খারাপ টাইম থাকে তখন অবশ্যই এর লোকে থাকা। তো এর মানে এটা না যে তোমার লোকে রানরূপ নাই, সবসময় তার মানে এটা যে আমার ভালো সময় চলছে। চলছে, yes Yes. yes এক্ষুনি তোমার যখন কেউ থাকতো না তখন রানরূপ থাকবো, যখন সবাই থাকবো তখন রানরূপ একটু পিচ্ছাইবো। কারণ কি লেখা এ দাও একটা জিনিস কি তা আমার বাবা এটাও কয় যে বেশি ভালোবাসা পাইলে আছে না প্রবলেম। ওকে, রানরূপ পেজ থেকে কি কমেন্ট আসলো দেখি। At Ranrup, this past year with Naz TCS has been unforgettable. You have created 100 videos and it still feels like just the beginning. Naz TCS creativity and passion have truly inspired Ranrup, making this journey deeply meaningful. One question from Ranrup. How has your experience been walking with us? ওই একটা অ্যাড আছে না যে হর এক ফ্রেন্ড জরুরি হতা হ্যায়, ওই এরকম আর কি। হর এক ফ্রেন্ড জরুরি মানে আমি যদি তোকে ছাড়া ভাবার চেষ্টা করি এটা কখনো কমপ্লিট হয় না, আমি যদি তোকে ছাড়া ভাবার চেষ্টা করি তাহলে এটা কমপ্লিট হয় না, ওকে ছাড়া ভাবার চেষ্টা করি তাহলে এটা কমপ্লিট হবে না। ওটা একটা এরকম জিনিস আছে যে প্রত্যেকের কিছু না কিছু একটা ভূমিকা রয়েছে। যে টেবিলটা তাহলে আরো বড় করো, আরো টিম মেম্বার দরকার আছে, কারণ কি লেখা আমরা আস্তে আস্তে আরো আপ যাইতাছি। তো ওয়েলকাম সবাই যারা ট্যালেন্টেড আছো, আমরা লোকে কানেক্ট করো আর আমরা আশীর্বাদ করো আমরা যাতে আরো টেবিলটারে বড় বানাতে পারি। একদম। আর একটা আছে পাঞ্চারি, হিউজ কংগ্রেচুলেশনস টু ইউ ফর দ্য কমপ্লিশন অফ 100 episodes of your podcast session. So here I am going to ask you on what basis you choose your guests and whether there are any unfortunate incidents regarding the procedure of selecting your guests. এখন আমরা এটাই আলোচনা করেছিলাম। এটা আনসার দাও যে হোয়াট বেসিস, মানে কি বেসিসে তুমি গেস্ট চুজ করো। এখন আমি যেই বিষয়টার উপরে বেশি ফোকাস থাকে সেটা হচ্ছে যে স্পিরিচুয়াল নলেজেবল পারসন, এমন একটা টপিক, এমন একটা জিনিস যেটা আমরা আগে কখনো জানতে পারিনি, ওইটা জানা। আর দ্বিতীয়ত হচ্ছে লাইফের মোটিভেশনাল স্টোরি। কোন একটা মানুষ যার ধর দুটো হাত নেই, ও কিভাবে সারাদিন কাটায়, কিভাবে কাজ করে, ওকে অনেক ধরনের ট্রোলের শিকার হতে হয়, অনেক ধরনের কথা শুনতে লাগে। আমি এখন কিছু কিছু কথা বলে এগুলো বিপ দিতে লাগবে, আমি বলতে চাই না ওই ধরনের কথাগুলো, কিন্তু এরকম কিছু ঘটনা আমার সাথে শেয়ার করেছে একজন লোক যে দাদা আমাকে এই ধরনের কোশ্চেন ফেস করতে লাগে, আমি পডকাস্টে এসে কথা বলতে চাই। ডেফিনেটলি আমাদের সেকেন্ড সিজনে আমরা যখন আবার কামব্যাক করব, আমরা হয়তো তাদের সাথে পডকাস্ট করব এবং তাদের কথাগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আর একটা প্রশ্ন আছে বোধহয়, নামটা লিখে নি এখানে, যাই হোক, এটা সত্যজিৎ বলে একটা ছেলে লিখেছে আর কি। আমার একটি প্রশ্ন, তোমার এপিসোডগুলো সাধারণত 1 থেকে 1.5 ঘন্টা হয়, কখনো এপিসোড রেকর্ড চলাকালীন হাগা পেয়েছে? তো আমি জানি না কে ছেলেটি, ওকে বলবো যে ভাই হাগা পেলে কি তুই আমাকে সহ্য করিয়ে দিয়ে যাবি? না না, এদিকে না, এদিকে না, এদিকে না, এদিকে বলো, ডাইরেক্ট উত্তর দাও। ন্যাচারাল কল ভাই, এটা কোন সময় হয়েছে নি তোমার সাথে? না, হাগা পায়নি, কিন্তু গলা চুকে গেছে ভয়ে অনেকবার, এরকম হয়েছে। ওটা আমি করে বসি তো অসুবিধা হয় না। আমরা মোটামুটি যে কমেন্ট গুলো পেয়েছিলাম ফেসবুক এবং ইনস্টাগ্রামে, সবগুলোর মোটামুটি উত্তর দেওয়া হয়েছে এবং তোমরা যারা কমেন্ট করেছো আশা করি তোমরা সবাই অ্যান্সার পেয়েছো। আর আমাদের পুরো টিমের তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সো মাচ, বিকজ তোমরা তোমাদের মূল্যবান সময় নিয়ে কমেন্টটা করেছো। আচ্ছা ঠিক আছে, তো তোমার 50টা ভিডিওর পরে মুভি আইছিল, তো আপকামিং তো আরো মুভি আইতে পারে, তো এটা সারপ্রাইজ রাখলাম। তো মুভির রিলেটেড যে সময় এপিসোড চলতে আসলো তখন তুমি কি থেকে ফেস করছো? অনেকজনের লোক তো পডকাস্ট হয়েছিল ওই মুভি রিলেটেড, তো কি কি হয়েছিল? আর তখন তোমার ব্র্যান্ডিংও, তখন প্রচুর মানুষ সাথে ভিডিও বানাইছিল। অ্যাকচুয়ালি বাক্সবন্দি যখন ফিল্মটা শুট হয় সেটা তো অনেক বছর আগের কথা, অলমোস্ট 2-3 বছর হয়ে গেছিল ততদিনে। 2-3 বছর পরে, 2-3 বছর পর সেটা ইউটিউবে রিলিজ হয়, তার আগে অন্য আরেকটা প্ল্যাটফর্মে রিলিজ হয়েছিল। এবার বিষয়টা হয় যখন সেই মুভিটা আবার রিলিজ হচ্ছে, তখন আমি চাইছিলাম সবাইকে আবার একত্রিত করে একটা পডকাস্টে বসানোর বা কথাবার্তা বলার। এইটা করতে গিয়ে ভীষণ ব্যাক পেতে হয়েছে, বিকজ লোকজন ওখানে ছড়িয়ে ছিটিয়ে গেছে বিভিন্ন জায়গাতে, সবাইকে আমরা এনে বসাতেও পারিনি। কিন্তু তাও আমরা চেষ্টা করেছি 1-2 জনকে বাদ দিয়েও মোটামুটি সবাই আমরা একত্রিত হয়েছি। পুরো মাসটা চলেছিল, ওটা প্রাইড মান্থ ছিল, মাস জুড়ে। ওটা মানে আমাদের উদ্দেশ্য শুধুমাত্র ফিল্ম রিলিজ করা ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল যিনি এডিটের কাজ করছেন উনি কি কি স্ট্রাগল ফেস করেছেন এবং এটার থেকে উত্তরণের একটা রাস্তা। নাথ দ্য কসমিক সাউন্ড সবসময় শুধুমাত্র মানে প্রবলেম নিয়ে কথা বলে না, ওটার সলিউশন নিয়েও কথা বলে। তো আমরা চেষ্টা করেছিলাম প্রত্যেকটা এপিসোডে কি কি প্রবলেম আমরা ফেস করেছিলাম, কেউ যদি মুভি বানাতে চায় তাকে কি কি পয়েন্টের উপরে ফোকাস রাখতে লাগবে, ওইগুলো নিয়ে পুরো জুন মাসটা আমরা আলোচনা করেছিলাম। এটা নট অনলি ফোকাসড অন দ্য প্রাইড, ঠিক আছে, আমরা একটা মুভি হয়েছে, ওটার মধ্যে কি কি বিষয় থাকবে ওই সবগুলো নিয়ে বিভিন্ন টপিকের লোকজনদের সঙ্গে কথা হয়েছে। কেউ মিউজিশিয়ান ছিল, তাদের
সঙ্গে কথা হয়েছে, যারা ডিরেক্টর ছিল, আর্ট ডিরেক্টর যারা ছিল তাদের সঙ্গে কথাবার্তা Actors. হয়েছে, অ্যাক্টর্স যারা ছিল তাদের সঙ্গে দুনিয়া কথাবার্তা আর ক্যামেরা হয়েছে। লাগানো ছিল ভাই, দুর্দান্ত। এদিন আমরা এসেছিলাম তো আলাদা আলাদা ক্যামেরা, মানে মোটামুটি 5টা-6টা ওটার জোগাড়ের যা অবস্থা ছিল আর কি, প্রচুর। মানে মুড়ির কৌটো রেখেও আমাদের মোবাইল Stand বানানো হয়েছিল। করা হয়েছে। দুর্দান্ত। তো তারপর এগুলো বিহাইন্ড দ্য সিন সত্যি মানে মুভি রিলিজের সময় তখন প্রচুর মানুষের নিজের ভিডিও করে দিচ্ছিল। হ্যাঁ। তো এটার বিষয়ে কিছু বলো। এটা দেখ, এটা আমার ইচ্ছে ছিল যে সবাই যেহেতু এই মানে থিমটা নিয়ে কথা বলছে, আমি চাই যে তারা নিজেরা কিভাবে ফিল করছে বিষয়টাকে ওইটা একটা প্রকাশ করার। এবার এইখান থেকে আমি একটা খুব অভূতপূর্ব রেসপন্স পেয়েছিলাম, যারা অ্যাকচুয়ালি থিয়েটার ব্যাকগ্রাউন্ডের, ওরা ছোট ছোট অভিনয় করে করে মুভিটার প্রমোশনের কাজ করছিল। এই বিষয়ে যারা যারা মানে আমার ফ্রেন্ডের কলিগ যারা অনেকেই প্রচুর ভিডিও পেয়েছে, প্রচুর প্রচুর এই video জিনিসটা কিন্তু পেয়েছি। ভালো, তারা তোমার ফিল্মের সাথে কোনো নাম জড়িত নেই, কিন্তু তারা খুব দুর্দান্ত ভিডিও বানিয়ে দেয়। আমার স্কুলের বন্ধু স্যামের কথা বলতেই হয়। স্যাম মানে ও ছোটখাটো কন্টেন্ট বানাচ্ছে, দীর্ঘ অনেকদিন ধরেই কন্টেন্টের কাজ। ওকে বললাম ভাই আমরা একটা ভিডিও বানাবো, ও তুরন্ত চলে আসলো এবং সেটা তুই রেকর্ড করেছিলি আমরা ওই ঘরে বসে। ভীষণ ইউনিক কনসেপ্ট নিয়ে আমাদের কাজ হয়েছিল। আমরা দুজনে করেছিলাম দাদা পার্টি। বুদ্ধদেব দা ছিল একটা বানিয়েছিল, হ্যাঁ, ওটা আমার বুদ্ধদেব একটা ভালো বানিয়েছিল। লেগেছিল। অপেক্ষা করছে কবে আসবি কখন আসবি। অ্যাকচুয়ালি লোকজন এতটা সময় ধরে অপেক্ষা করেছিল বাক্স মন্দির জন্য, এবং সবাই বলছিল যে একটা তো প্ল্যাটফর্মে দাও। এবার তখন আমি ভাবছিলাম আমার কাছে কি প্ল্যাটফর্ম আছে, কোথায় আমি দেবো। তখন তুই বললে যে পডকাস্ট চ্যানেলে মুভি রিলিজ করা এই প্রথমবারের মতন হতে চলেছে, তুমি এটাতেই দিয়ে দাও। আমি বললাম যে ঠিক আছে তাহলে এটাতেই দেবো, বাস এটা দিল। এখনো মুভিটা চলছে, তোমরা চাইলে দেখতে পারো। দেখো দুর্দান্ত মুভি। তুমি যদি এক্ষণে যদি কোনো টপিক ভাবছো, তো এটা কি বলা যাবে যে কেমন টপিকের মধ্যে মুভি ভাবছো? আর এটার জন্য যদি কেউ তোমাকে অ্যাপ্রোচও করতে চায়, বাজেট বা অ্যাক্টর বা যে প্রোডিউসার আমার সঙ্গে একটু যোগাযোগ করো। কারণ করবে, এটা আমার বিশ্বাস। কারণ কেন, তোমার কাছে এখনো প্ল্যাটফর্ম আছে আর এখন আইডিয়া আছে। তো আশা করি আর ত্রিপুরার মধ্যে বা বাইরে কলকাতা প্রচুর অ্যাক্টর আছে যারা অনেক ট্যালেন্টেড, তো তোমাকে অ্যাপ্রোচ করবে। তো তুমি কেমন টাইপের ওদের মধ্যে চাইছো যে? আমি একটা কথা বলি, তুই ট্যালেন্টেড বা বাইরের কথাটা যখন তুললি, আমাদের বাক্সবন্দিতে যারা যারা কাজ করেছে সবাই কিন্তু ত্রিপুরার আর্টিস্ট। আমি চেয়েছিলাম যে আমাদের ত্রিপুরাতে যে ট্যালেন্ট গুলো রয়েছে তাদেরকে সামনে তুলে আনা, বিকজ ওদের জন্য যদি আমি প্ল্যাটফর্মটা ক্রিয়েট করতে পারি তাহলেই বুঝবো যে আমি সত্যিকারের কিছু একটা কাজ করতে পেরেছি। বিকজ বাইরের লোকজনদের হয়তো কম বেশি প্ল্যাটফর্ম থাকে, কিন্তু আমাদের ত্রিপুরাতে কিন্তু এখনো ইন্ডাস্ট্রিটা মানে সেরকম ভাবে গ্রো হয়নি, এটা এখনো এগোচ্ছে, ধীরে ধীরে করে এগোচ্ছে। সেই জায়গাতে তাদেরকে দিয়ে কাজ করানো, এমন অনেক লোক ছিল যারা অ্যাকচুয়ালি এই ব্যাকগ্রাউন্ডেরই ছিল না, তাদেরকে মেরে ধরে এনে 40-45 দিন ধরে সেই গ্রুমিং করানো, করে করে আস্তে আস্তে করে সেই জায়গাটা নিয়ে পৌঁছানো। এটার অনেকটা ক্রেডিট মধুমিতাদির উপরে যায়, মনীষের উপরে যায়। ওরা খুব কাজ, নবদা, সবাই প্রত্যেকে, ওই যে বললাম টিম, আমি বলতে গেলে একজনের নাম বলতেই পারি না, প্রত্যেকের কন্ট্রিবিউশনের কথা তখন মাথায় চলে আসে। তো এটা একটা ভালো একটা কাজ হয়েছে যে আমরা সবাই ত্রিপুরার লোকজন মিলে কাজ করেছি। দুর্দান্ত কাজ করেছিলে, খালি কাজ না, দুর্দান্ত কাজ। তো এটা আমি চাইবো যে নেক্সট টাইম তো তোমরা যদি কেউ দেখছো যে অ্যাপ্রোচ করবে দাদাকে, করো। আর হেল্পের জন্য প্রডিউসার প্লিজ। আচ্ছা, আর আরেকটা এপিসোড ছিল, এপিসোড 69 ব্রহ্মচারী অচ্যুতের, ওই এপিসোডটার কিছু একটা হয়েছিল। আমি সেদিনকে এপিসোডে বসার আগে আমি একটা জিনিস দেখেছিলাম, আর সেদিনকের গেস্টও মানে খুব স্পিরিচুয়াল তো বটেই, কিন্তু আনএক্সপেক্টেডলি আমার স্টুডিওতে এসেছিল। মানে এটা আগে কোনো মানে আমরা আছে না যে গেস্টের সঙ্গে আগে থেকে ফোনে কথা বলা, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, এরকম কোনো বিষয় হয়নি। আমি ফোন করেছি, শুনেছি আপনি নাকি আগরতলায় আছেন, এরকম একটা পডকাস্ট হবে। বলছে হ্যাঁ আমি এখন এখানে রুদ্র পূজা করছি, আমি আসছি। তখন শ্রাবণ মাস চলছিল। তো তখন উনি আসলেন, আসার পর খুব সুন্দর একটা পডকাস্ট হয়েছে। পডকাস্ট হওয়ার পর উনি আমাকে একটা জিনিস দিলেন, আমার খুব পছন্দের একটা জিনিস, একটা রুদ্রাক্ষ। এবং রুদ্রাক্ষটা আমাকে দিয়ে উনি আমাকে এটা বললেন যে নবরাত্রিতে আমি যখন আশ্রমে ছিলাম, মানে ব্যাঙ্গালোর আর্ট অফ লিভিং আশ্রমে ছিলাম, তখন আমাদের সবাইকে একটা করে রুদ্রাক্ষ দেওয়া হয় যে তোমার পরিবারের কাউকে এটা দিও। তো উনি বললেন যে তোমাকে দেখে, তোমার সঙ্গে কথা বলে জানি না কেন আমার ভীষণ একটা ফ্যামিলির টাচ ফিল হচ্ছিল, তো এটা তোমার জন্য রইলো। আর তার আগের দিন রাত্রেবেলা আমি জানতাম না যে পরদিন আমার ওনার সঙ্গে পডকাস্ট থাকবে, আমি দেখছিলাম যে আমি নবরাত্রির কোনো একটা গিফট পেয়েছি, somebody is giving me something। তো মাঝে মাঝে না এমন কিছু একটা ঘটনা ঘটে যায়, এটাকে টেলিপ্যাথি বলবো না কি বলবো জানি না, কিন্তু অনেকক্ষণ ভাবায় যে এটা কিভাবে হলো। আরেকটা এপিসোড আছে, এপিসোড নাম্বার 73, পৃথ্বীশ ঘোষ। ওনার আমি বলিনি, ওনার এপিসোডটা আমার এডিট করে অনেক মজা লেগেছিল, কারণ উনি যেভাবে কথা বলেন, একদম যেমন বকছে। উনি বলছেন যে এখানে একটা ঝর্ণা আছে, বলছে হ্যাঁ তুমি গেছো।
এইটা নিয়ে কমেন্ট সেকশনে এসেছে, উনি এরকম ভাবে বলেছেন যে উনি কোন একটা মন্দিরের কথা বলছিলেন, তো আমি বলছি যে ভেরি ইনফরমেশনাল, ভেরি ইনফরমেশনাল। তো আমি যখন বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ, উনি বলছেন আপনি হ্যাঁ হ্যাঁ করছেন, আপনি গেছেন। আমার মজা লেগেছিল, দাদা ধমকে একদম। এটা বিষয়টা অ্যাকচুয়ালি এরকম ছিল না, কিন্তু ওই যে এডিটিংটা ও এত সুন্দর করে করেছে যে অ্যাকচুয়ালি মনে হচ্ছিল যে উনি আমাকে ধমকাচ্ছেন বলে এরকম ভাবে আর কি। তো যাই হোক, বাট ইটস ভেরি আনফরচুনেট যে উনি আর শরীরে আমাদের মাঝে নেই, উনি কথা রাখেননি। আমার এটা নিয়ে খুব দুঃখ রইল একটা আমার, কারণ কি লাস্ট এপিসোডে উনি বলেছিলেন যে নাথ সম্প্রদায় নিয়ে আমার সাথে আলাদা করে একটা পডকাস্ট করবেন। এবং সত্যি কথা বলতে আমি যতগুলো পডকাস্ট করেছি আর কি, তার মধ্যে উনি এমন একজন গেস্ট যার প্রচুর নলেজ, ভান্ডার ছিল। উনি যদি আরো কটা দিন থাকতেন আমাদের মাঝে, আমার মনে হয় আমরা আরো অনেক কিছু জানার সুযোগ পেতাম। তো এটা একটা এপিসোড নাম্বার 73, তোমাকে উপরে বসে উনি আশীর্বাদ করছে, তার জন্য তুমি হয়তো বা 100 নাম্বার এপিসোড। এবং শুধু এটা নয়, মানে আমরা জানা আজকের দিনে তান্ত্রিক বলতে কি বুঝি, যে বশীকরণ বা ইত্যাদি ইত্যাদি, উনি অরিজিনাল তান্ত্রিক। কেন বলছি, উনি আমার সম্পর্কে এমন এমন কিছু কথা বলেছিলেন, বা আমার সামনে এমন এমন কিছু ঘটনা ঘটেছে। আমরা একসঙ্গে গাড়ি দিয়ে স্টুডিওতে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি সেদিনকে, হঠাৎ করে একটা ফোন আসে, এবং ফোন আসার পর উনি একজন ভদ্রমহিলা ফোন করেছিলেন। উনি কিছু কথা বলেছে, ভদ্রমহিলার কথা শুনে উনি এখান থেকে দুটো কথা বললেন যে আপনার কি এই সমস্যাটা চলছে, আপনার কি এটা চলছে। সত্যি সত্যি ফোনটা লাউড স্পিকারে ছিল, মানে জিনিসটা মিলে গেল। আমি ভেবেছিলাম হয়তো সেটা স্ক্রিপ্টেড হতে পারে আমার প্রতি বিশ্বাস অর্জন করার জন্য। পরবর্তী সময় আমরা যখন স্টুডিওতে গিয়ে বসি, আমার মনের মধ্যে অনেকক্ষণ ধরে কোশ্চেন চলছে, আমি তো বাপু আমার যখন গুরু বা কাউকে যখন আমি বিশ্বাস করি, তার প্রচুর পরীক্ষা নিয়ে তার আগে, ঠিক আছে, এটা আমার একটা ভীষণ বাজে স্বভাব রয়েছে। তো আমি মনে মনে বলছি তো দেখবো তুমি কত বড় তান্ত্রিক, আমি দেখি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো কিনা। তুই বিশ্বাস করবি না, আমি যখন প্রশ্নটা ভাবলাম আমার মনের মধ্যে, তার কিছুক্ষণ পরেই, তখন ক্যামেরা চলছিল না, উনি হঠাৎ করে বললেন যে তোর সঙ্গে এই কি, উনি জানলেন কি করে আমার মনের কথা, উনি জানলেন কি করে, এবং উত্তরটাও দিয়ে দিলেন। তো ভাই ওনার প্রতি আমার ভীষণ রেসপেক্ট, ভীষণ একটা সত্যিই ভালো মানুষ ছিলেন উনি। খুব তাড়াতাড়ি আমরা ওনাকে হারিয়েছি। আচ্ছা, আমার একটা দাদা কোয়েশ্চেন আছে, ঠিক আছে, তুমি কে লিগে পডকাস্ট বানাতে, তুমি তো বানাই যাতে অ্যাক্টিংও ভালো পারো, যেমন আমরা লোক অ্যাক্টিং করো, তো বাকি অ্যাক্টিং এরও করতে বা মুভি বানাইতেছো, মুভিও বানাইতে খুশি আসলা, পডকাস্টে কি লিগে, এটা কি বেশি সুবিধা যে দুইটা মাইক লইয়া চেয়ার লইয়া বইয়া গেলাম, কথা কইলাম করলা শেষে যে কি করতে তুমি মানে মাসুকা, এটার আনসার দাও। অ্যাকচুয়ালি পডকাস্ট করবো বলে তো আমার কখনো প্ল্যান ছিল না, কিন্তু আস্তে আস্তে দেখলাম যে ওই একটা, আমার দেখবে আমার বিভিন্ন পডকাস্টের মধ্যে এই কথাটা বারবার উঠে আসছে যে তুমি ওটাকে চুজ করো না, ওটা তোমাকে চুজ করো। অ্যাকচুয়ালি পডকাস্ট আমাকে চুজ করেছে। আমি বলি, ছোটবেলা থেকে আমার একটা ড্রিম ছিল কি, আমি বিভিন্ন লোকের ইন্টারভিউ কালেকশন করব, বই আকারে ছাপাবো। হ্যাঁ, এইখানে বিভিন্ন লোকেদের কথা উঠে থাকবে, তাদের কথা যারা জীবনে কোনো একটা কিছু অ্যাচিভ করেছে, কিংবা কোনো একটা স্ট্রাগল ছিল যেটা থেকে তুই আমি কিছু একটা শিখতে পারবো বা মোটিভেশন পাবো, রাইট। এবার যখন সেই বিষয়টা দেখলাম যে আস্তে আস্তে আজকালকার দিনে দাঁড়িয়ে লোকজন কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মটা বেশি ব্যবহার করছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আমরা খুব বেশি একটা কিছু জিনিস জানতে পারি যখন দুটো মানুষ কথাবার্তা বলছে, বা ওই কথাবার্তা আদান প্রদানের মাধ্যমে। আমার মনে হয় যে পডকাস্ট ইজ দ্য অনলি প্ল্যাটফর্ম যেখানে আমরা এই বিষয়টা পাই। তার জন্য আমার মনে হয় যে নিজান আমাকে এইভাবে চুজ করেছে। মানে তুমি তোমার জন্য চ্যানেলটা খুলেছো, ঠিক না? আমার জন্য ঠিক বলবো কিনা জানি না, কিন্তু আমার মনে হয় এই চ্যানেলের থেকে একটা ভিডিও কেউ যদি কোনো একটা সময়, ধর এমন একটা টার্নিং পয়েন্ট জীবনের, হয়তো সে বলছে যে গিভ আপ করে দেবো, আর হচ্ছে না, তখন ধর হঠাৎ করে একটা ভিডিও তার স্ক্রিনের মধ্যে পপ আপ করলো, এবং সেটা দেখলো, আনন্দী বসুর পডকাস্টটাই দেখলো কেউ একজন হঠাৎ করে, এবং দেখে হয়তো সে যেই কাজটা করতে যাচ্ছিল সেটা বাদ দিয়ে সে আবার জীবন স্রোতে ফিরে আসলো। ওইটাই কম কি, মানে আমার 100টা এপিসোড করে যদি একজন মানুষের জীবনেও যদি সেই পরিবর্তনটা আসে, বা যদি হয়, এবং সত্যি কথা বলতে শুধু তাদের পরিবর্তন নয় ভাই, আমি নিজে প্রত্যেকটা পডকাস্ট করতে গিয়ে অনেক কিছু শিখছি এভরিডে, প্রত্যেকটা এপিসোড আমাকে নতুন কিছু শেখায়। এটাই শুধু না, এজ এডিটর আমি অনেক কিছু শিখেছি। তোমাকে মনে আছে জিজ্ঞেস করেছিলাম না, তোমার পডকাস্ট থেকে শিখেছি, তোমার মনে আছে জিজ্ঞেস করেছিলাম, মানে আদার দ্যান স্পিরিচুয়াল, এডিটিং এ, হ্যাঁ স্পিরিচুয়াল। তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে কর্মা পাস অন হয়, তোমাকে জিজ্ঞেস করে তুমি বলেছিলে যে তুই কিছু বিশ্বাস করিস, আমি বলছি হ্যাঁ। তো এটা আমি অনেক কিছু শিখেছি পডকাস্ট এডিট করতে করতে। তো তুমি যেটা তোমার আনসারটা, ও বললো যে ওর সাথে ইউ আর সাকসেসফুল অ্যাবাউট হোয়াট ইউ হ্যাভ থট। তো সেম আমার সাথে হয়েছে, যেমন ওই দিদি যেটা বললো ওনার ডান্সের বারমে, আমিও আমার কাজে যে মধ্যে কাজটা করছি এটার বারমে, যেমন এই লাইটটার মধ্যে কত পাওয়ার আছে এটা আমার জানতে হবে। তাই ওই এপিসোডটা দেখে আমি তখন থেকে এই কাজগুলির সাথে যুক্ত হয়ে গেছি। যে আপনাদেরকে একটা মজার কথা বলে রাখি, আমাদের আজকের সেটটা যেভাবে ডিজাইন করা হয়েছে, ও সবসময় এরকম করে, আসার পর পুরোনো যা কিছু আছে
ভেঙে চলে নতুন একটা কিছু ক্রিয়েট করার চেষ্টা করে। তো আজকে লাইট গুলো এরকম পুরো ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, আমরা পরেও রয়েছি ব্ল্যাক। তো আমার মনে হচ্ছে ওই আসামিকে থানায় নিয়ে গেলে পরে জেরা করা হয় না, যে প্রশ্নের উত্তর দিতে লাগবে। হ্যাঁ, আগে তো দেখতাম যে লাঠি নিয়ে লাইট গরম করে বোঝানো হতো, অনেকটা এরকম ভাইব আমার ফিল হচ্ছে আর কি তরফের থেকে এই এপিসোডটা ইন্টারোগেশন ইয়েস তো থ্যাংক ইউ সো মাচ দাদা, যে তুমি তোমার যে থটের মধ্যে আসো এই থটে লিয়ে আগে যাও। একজনরে চেঞ্জ করছো, মনে রেখো, একজনরে চেঞ্জ করছো তুমি। একজনরে চেঞ্জ করছো বলতে কি আমাকে চেঞ্জ করেছো, মনে রেখো। কিচ্ছু চেঞ্জ ছিল না তোর ভিতরে বেটা, তোর চেহারা সারা শেয়া ছিল ভাই। চেহারার কথা বলছি না, ইউ কাইন্ড ইন দ্য পারসন করতেছে। এটা কাটতে দিব এরপর তিনি খুব সুন্দর করে একটা দিই। Parts of my editor. আরে Very, very much congratulations to you for your 100th episode, for 101 episode today. I hope your channel grows very, very, very well. And show some energy, man. Nah, it's a plastic. ভেঙে যাবে। টেবিলটা ভাঙিস না। Show some energy on yourself. আমাদের আড্ডাটা বোধহয় আজকে এই পর্যন্তই থাকুক। এবং এটা জানিস তো, এটা আমার একটা খুব ড্রিম ছিল। হয়তো একদম শুরুর দিক থেকে আমি এটা ভেবেছিলাম যে পুরো টিম মেম্বারকে নিয়ে আমি একদিন বসবো। এটা সত্যি আমার স্ক্রিপ্টেড ছিল না, এটা হয়ে গেছে। এবং আবার কবে, এইটা একটা খুব ভালো প্রশ্ন করলি তুই। আবার কবে? খুব অল্প একটা ব্রেক নিচ্ছি হয়তো। না। আবার আমরা কবে? না এপিসোডে বারবার যদি আমরা তাহলে কেমনে সব চাইলে না maybe after 500 episodes, Okay. or maybe Or something next big project. or maybe ধর নেক্সট মুভি রিলিজ কিছু হতে পারে, মানে এক্সট্রা কোনো একটা কাজ। Yeah. বা ধর আমাদের সিলভার প্লে বাটন এসে গেল, वाह, শিগগিরই। आपके मुंह में घी शक्कर। आ जाएगा, अभी आ जाएगा, इस एपिसोड के बाद ही आ जाएगा, तुम देखते रहो। এবং সেটা যদি पता है मैं जहाँ जाता हूँ वहाँ ऑडियंस जमा हो जाती है। আচ্ছা मैं स्टार हूँ, स्टार। ওরে বে ব্ল্যাক হোল জাতীয় কিছু একটা বিষয়। এটা আছে এর কি উঠতে পারে এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। এই 100টা এপিসোডে তোমরা আমাদেরকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছো, অবশ্যই সেই ভালোবাসাটাকে কন্টিনিউ রেখো, তাহলে আমরা সেই মোটিভেশনটা পাবো। এবং খুব শিগগিরই নাথ দ্য কসমিক সাউন্ড আবার আসছে তোমাদের সাথে নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো চমক নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই জুড়ে থেকো আমাদের সাথে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার।